তো দেখো চলে এসেছি প্রথম পেজটায়, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখানে দেখো যে টেক্সটটা রয়েছে অর্থাৎ যে সিনটা রয়েছে এটা কিন্তু নেওয়া হয়েছে দ্য ক্যাট এসে থেকে, যার লেখক হচ্ছেন অ্যান্ড্রু বার্টন পিটারসন। তো এখানে আমি কিন্তু টেক্সটটা বলছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি কাজে। দেখো কি বলছে এখানে। দেখো বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেখো কিছু অপশান দেওয়া আছে, এখান থেকে আমাদের কিন্তু সঠিক অপশানটাকে খুঁজে বার করতে হবে। দেখি পড়ি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ কি আনইন্টেলিজেন্ট। ঠিক আছে, বেশিরভাগ মানুষ কী ভাবে যে বিড়াল হচ্ছে একটা অবুদ্ধিমান প্রাণী। ঠিক আছে, এখানে হচ্ছে কি আনইন্টেলিজেন্ট। তো এখানে দেখো একের হচ্ছে এরটা। দেখো 2 নম্বরটায় আসছি, দ্য ক্যাট লাভস টু ইট মিল্ক মাইস ফিশ মাইস অ্যান্ড মিল্ক। এখানে কিন্তু ডিএডটা হবে। হ্যাঁ, বিড়াল কিন্তু মাইস এবং মিল্ক পছন্দ করে। তো এখানে 2 হচ্ছে ডিএডটা। তারপরে দেখো বলছে ইন দ্য প্যাসেজ বোর্ডম মিনস। এই যে বোর্ডম কথাটার অর্থ কী? এর মানে হচ্ছে কিন্তু একঘেয়েমি। দেখে কি বলছে অপশানগুলোতে, ইন্টারেস্ট নয়, এনথাসিয়াজম নয়, এই যে মোনোটনি। ঠিক আছে, এর অর্থ হচ্ছে কিন্তু সেম, কিন্তু এর মতো। তো এখানে দেখো 3-এর সিএরটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর। দেখি 4টা কি বলছে, ক্যাট লাইকস টু ক্যাচ পিপুলস অ্যাটেনশন। কিন্তু হ্যাঁ, বিড়ালরা কিন্তু মানুষের মনোযোগটাকে আকর্ষণ করার চেষ্টা করে। এখানে কিন্তু বিএডটা হবে পিপুলস অ্যাটেনশন। ঠিক আছে, অ্যাট্রাকশন, অ্যাঙ্গার বা বোর্ডম এগুলো কিন্তু নয়। হ্যাঁ, এখানে দেখো 4-এর হচ্ছে বিএডটা অ্যাটেনশন। দেখো 5-এ কী বলছে, দ্য ওয়ার্ড গ্রিম মিনস। গ্রিম মানে কিন্তু গম্ভীর। দেখি কী বলছে, সিরিয়াস। দেখো সিরিয়াস এখানে দেখো হচ্ছে সিরিয়াস মানে কিন্তু গম্ভীর। তো এখানে 5-এর এ হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরের ভাগটায় আসছি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে দেখো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, দেখো এখানে ড্যাশ রয়েছে, এটাকে কিন্তু আমাদেরকে পূর্ণ করতে হবে এখান থেকে তথ্য বসিয়ে। দেখি কী বলছে, বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান। দেখো এই যে দেখো বলছে এখানটাতে কী বলছে, দেখো মোর দ্যান মোস্ট হিউম্যান বিংস। হ্যাঁ, এটা কিন্তু লিখতে হবে মোস্ট হিউম্যান বিংস। ঠিক আছে, এটা তোমরা এখানে বসিয়ে দেবে। মোস্ট হিউম্যান বিংস এই অংশটা কিন্তু এখানে বসে যাবে। কেমন, দ্য ক্যাট অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড। দেখো এখানে বলছে টু বি পেস্টার্ড। দেখো দেওয়া আছে এখানটাতে, টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। এত লিখতে হবে। ঠিক আছে, দেখো এখানে টু বি লেখা আছে, তোমরা এখান থেকে বসিয়ে দেবে, এখান থেকে এতখানি তোমরা লিখে দেবে। ঠিক আছে, হয়ে গেল উত্তর। দেখো পরেরটা কি বলছে, এ ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর। দেখো রয়েছে এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। দেখো এখানে ডিল রয়েছে, ডিল মোর। দেখো এখানে ডিল মোর, দেখো এইটুকু তোমরা লিখে দেবে এখানটাতে, এইটুকু লিখে যাবে। দ্য ক্যাট গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। হয়ে গেল এখানটাতে। দেখো এবার সিএরটা আসছি। সিএ দেখো দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হ্যাঁ, এখানে দেখো দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটার মান কিন্তু 2 করে। হ্যাঁ, 2 2 4। দেখি প্রথমটা কি বলছে, হোয়াই ডাজ এ ক্যাট ওয়াচ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অ্যান্ড 2। হোয়াই ডাজ এ ক্যাট ওয়াচ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2। কেন একটা বিড়াল 1-2 ঘন্টা ধরে ইঁদুরের গর্ত খোঁজে? এখানে দেখো এই প্রশ্নের উত্তরটা আমি আমার মতো করে লিখেছি। দেখো অ্যান্ড্রু বার্টন পিটারসন ইন দ্য এসে দ্য ক্যাট সেইস। এই যে লেখক অ্যান্ড্রু বার্টন পিটারসন এই যে দ্য ক্যাট এসেতে কি বলছেন, দ্যাট এ ক্যাট ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর 2 টু পাস দ্য টাইম অ্যান্ড জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বর্ডম। মানে কী করতে একটা বিড়াল 1-2 ঘন্টা ধরে ইঁদুরের গর্ত খোঁজে? টু পাস দ্য টাইম, সময়টা কাটাতে, অ্যান্ড জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বর্ডম, এবং কি নিজেকে এই যে একঘেয়েমি থেকে বাঁচানোর জন্য, যেন কি এই একঘেয়েমিতে পড়েও মরে না যায়। ঠিক আছে, তাই জন্য কি করে 1-2 ঘন্টা ধরেও কি করে ইঁদুরের গর্ত খোঁজে। তো এখানে এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আমার মতো করে লিখেছি, তোমরা চাইলে পরে এখান থেকে দেখে লিখে নিতে পারো। হোয়াট আর দ্য ফিজিক্যাল ফিচার্স অফ এ ক্যাট। একটা বিড়ালের শারীরিক যে বৈশিষ্ট্য ওগুলো কেমন হয়ে থাকে? দেখো আমি আমার মতো করে দেখো এখানে লিখেছি, হেয়ার ইন দিস এসে। এখানে লেখো দ্য রাইটার লিখতে পারো, লেখক। হেয়ার ইন দিস এসে দ্য রাইটার সেইজ দ্যাট। এই যে এসেতে বা এই গদ্যে লেখক কি বলছেন, দ্যাট কি এ ক্যাট
এ ক্যাট মেল অর ফিমেল, একটা বিড়াল, সে ছেলে বিড়ালই হোক বা মেয়ে বিড়াল হোক, ইজ অ্যান অ্যাথলিট, সে কিন্তু একজন অ্যাথলিট, অ্যান অ্যাক্রোব্যাট, হ্যাঁ, একজন ব্যায়ামবীর, এবং কি অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং কি ও কিন্তু একটা কি খুব গম্ভীর যোদ্ধা। এটা কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু ওই বিড়ালের কিন্তু একটা শারীরিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা চাইলে পরে কিন্তু এটা টুকে নিতে পারো। কেমন? দেখো তারপরে অংশে আসছি। তো এবার দেখো আসছি পরের অংশে। এখানে দেখো একটা রয়েছে কবিতা, এটা কিন্তু দ্য স্নেল কবিতাটা, হ্যাঁ, উইলিয়াম কউপারের লেখা। তো আমি কিন্তু এখানে কবিতাটা পড়ছি না, সরাসরি চলে আসছি কাজে। দেখি কি বলছে। দেখো এখানে টিক দিতে হবে। দ্য স্নেল অ্যাজিউমস ডেঞ্জার উইথ হিজ, দেখো একটা শামুক কি বুঝতে পারে, বিপদকে বুঝতে পারে, কী করে বুঝতে পারে? ওর চোখ দিয়ে, ওর যে হর্নস রয়েছে অর্থাৎ শিংগুলো দিয়ে, নোজ দিয়ে, নাকি সেল দিয়ে, হ্যাঁ, কী করে বুঝতে পারে? দেখো হর্নস দিয়ে কিন্তু, হ্যাঁ, ওর মাথার উপর যে দুটো শিংয়ের মতো অংশ থাকে, হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু ও বুঝতে পারে। ঠিক আছে, তো আমি এখানে কী হবে, তো এখানে একের বিয়েরটা হবে সঠিক উত্তর। দেখো তারপরটা আসছি। দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, একটা শামুক ঢুকে পড়ে তার ঘরের মধ্যে কিভাবে? দেখো ডিসপ্লেজার, খুব বিরক্ত হয়ে ঢুকে পড়ে কিন্তু, হ্যাঁ, এখানে দেখো প্লেজার রয়েছে, উইলিংনেস রয়েছে, এনথাসিয়াজম রয়েছে, এগুলো কিন্তু নয়, হ্যাঁ, ডিসপ্লেজার মানে বিরক্তির সঙ্গে কিন্তু ও ঢুকে পড়ে এখানটাতে। প্লেজার মানে আনন্দ, উইলিংনেস মানে হচ্ছে কি নিজের ইচ্ছাতে, আর এনথাসিয়াজম মানে হচ্ছে আগ্রহে। না, এটা কিন্তু এখানে হবে ডিসপ্লেজার থেকে। হ্যাঁ, দেখো তারপরটা কী বলছে, উইথ হিজ ওন হোল ট্রেজার দ্য স্নেল ইজ কি, দেখো স্যাটিসফাইড, দেখো মিজারেবল কষ্ট থাকে, নট স্যাটিসফাইড ও সন্তুষ্ট নয়, কোয়াইট প্লিজড খুশি, ডিসঅ্যাপয়েন্টেড মানে কি হতাশ। না, এখানে দেখো সিয়েটটা হবে কোয়াইট প্লিজড, ও কিন্তু খুশি। ও কিন্তু এখানে ডিসঅ্যাপয়েন্ট নয় মানে হতাশ নয়, নট স্যাটিসফাইড সন্তুষ্ট নয় এমন নয়, ও মিজারেবল ও যে কষ্টে আছে সেটা নয় কিন্তু। হ্যাঁ, তো এখানে কী হবে, সিয়েটটা, 3-এর সি। অ্যাট দ্য টাইম অফ ফলিং দ্য স্নেল ইজ, পড়ে যাওয়ার সময় স্নেলটা কেমন থাকে? টেরিফাইড, ভয় পেয়ে যায়, ট্রেম্বল, ও কি কাঁপে, ফিয়ারফুল, ভয় পায়, নাকি ফিয়ারলেস, নাকি কি ভয়হীন, ও কিন্তু ফিয়ারলেস থাকে, মানে ওর কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই। এখানে কী হবে, দেখো 4-এর হচ্ছে এখানে ডিএডটা। হ্যাঁ, এবার দেখো আসছি পরের ভাগটাই। দেখো বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো কী বলছে, হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ান গিভস এ স্লাইট টাচ টু দ্য হর্নস অফ এ স্নেল, কি ঘটে যখন একজন ওই শামুকের ওই শিংগুলোতে স্পর্শ করে? তো দেখো এখানে আমি তোমাদেরকে আমার মতো করে লেখা কিছু উত্তর দেখাচ্ছি। যে ইন দ্য পোয়েম দ্য স্নেল, দ্য পোয়েট উইলিয়াম কপার সেইজ দ্যাট, এই স্নেল কবিতায় উইলিয়াম কপার বলছেন যে কি, দ্যাট হোয়েন উই গিভ এ স্লাইট টাচ, যখন আমরা দিই একটা আলতো ছোঁয়া, টু দ্য হর্নস অফ এ স্নেল, একটা শামুকের শিংগুলোতে, ইট স্ট্রিংস, এটা ঢুকে পড়ে, ইনটু ইটস হাউস, তার ঘরের মধ্যে, উইথ মাচ ডিসপ্লেজার, খুব বিরক্তির সঙ্গে, মানে স্পর্শ করলে কি হবে, ও কিন্তু খুব বিরক্তির সঙ্গে নিজের ঘরের মধ্যে অর্থাৎ নিজের সেই খোলসের মধ্যে ও কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমি আমার মতো করে লিখে দিয়েছি উত্তরটা, তোমরা চাইলে পরে এটা টুকে নিতে পারো। দেখি পরের প্রশ্নটা কি বলছে, হাউ ডাজ এ স্নেল ডুয়েল, কীভাবে একটা শামুক বসবাস করে? দেখো হেয়ার ফ্রম দ্য অ্যাবোভ পোয়েম উই কাম টু নো দ্যাট, এই কবিতা থেকে আমরা জানতে পারছি যে কি, এ স্নেল ডুয়েলস অ্যালোন, একটা শামুক কিন্তু একাই বাস করে, ইট স্টিক্স টু এ গ্রাস, ইট স্টিক্স টু গ্রাস, ও আটকে থাকে ঘাসের সঙ্গে, অর লিপ পাতার সঙ্গে, অর ফ্রুট ফলের সঙ্গে, অর ওয়াল দেওয়ালের সঙ্গে, ইট লিভস ইন ইটস হাউস, ও থাকে ওর ঘরের মধ্যে, ঘর বলতে ওই সেলটা মানে খোলটা ওর, হ্যাঁ, খোলসটা পিসফুলি, শান্তির সঙ্গে কিন্তু, হ্যাঁ, ও ওখানে শান্তির সঙ্গে বসবাস করে। তো এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। দেখো এবার আসছি পরের অংশে। এবার দেখো এসছি আনসিনে। দেখো আনসিনটা বলছি, উইথ ফ্রেশ ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম দ্য ব্যারেজ থেকে, ঠিক আছে, মানে বাঁধ থেকে যে জল দেখো ছাড়া হয়েছে, সদ্য জল ছাড়া হয়েছে। ফ্রেশ ডিসচার্জ বলতে কি বলা হচ্ছে, সদ্য, হ্যাঁ, জল ছেড়েছে। ঠিক আছে, দেখো বলছে উইথ ফ্রেশ ডিসচার্জ ফ্রম ওয়াটার ফ্রম দ্য ব্যারেজেস অ্যান্ড কন্টিনিউইং হাই টাইড, এবং কি একভাবে বড় বড় জোয়ার আসার কারণে, দ্য ফ্লাড সিচুয়েশান, সে বন্যার অবস্থাটা কি, ইন সাউথ বেঙ্গল, দক্ষিণবঙ্গে, রিমেইন্ড গ্রিম, কি রয়েছে, খুব গম্ভীর রয়েছে, মানে খুব সিরিয়াস অবস্থা কিন্তু কোনো। হ্যাঁ, অন মন্ডে, সোমবার দিন, অ্যাজ দ্য ডেথ টোল মানে কিন্তু এখানে সংখ্যা, কেমন, যেখানে মৃত্যুর সংখ্যাটা কি মাউন্টেন মানে কি বেড়ে যাচ্ছে, কত বেড়েছে, 269, 69 জন কিন্তু মারা গেছে এর মধ্যে। অ্যাজ মেনি অ্যাজ 3.63 লাখ পিপল হ্যাভ টেকেন, প্রায় 3.63 লাখ লোকদেরকে নিয়ে যাওয়া হয়েছে,
হ্যাঁ শেল্টার আশ্রয় কোথায় ইন 2213 রিলিফ ক্যাম্পস, হ্যাঁ 2213টা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে ইন দ্য 12 অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, এই 12টা ক্ষতিগ্রস্ত জেলার। অ্যাকর্ডিং টু দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কথা অনুযায়ী বা উৎস অনুযায়ী, লাইটেনিং মানে হচ্ছে বজ্রপাত, ওয়াল কলাপস মানে হচ্ছে দেয়াল ভেঙে পড়া, ইলেকট্রোকুশন মানে হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ যেটাকে বলি আমরা, স্নেক বাইট সাপের কামড়ে, অ্যান্ড ড্রয়িং এবং কি ডুবে যাওয়াতে অ্যাডেড দ্য ফ্যাটালিটিস অফ দ্যাট ইনসিডেন্ট, মানে কি এর ফলে কি প্রাণহানি, ফ্যাটালিটিস মানে বলছে প্রাণহানি, মানে প্রাণহানির সংখ্যাটা কিন্তু বেড়ে গেছে। অন সানডে, রবিবার দিনকে দ্য আর্মি জয়েন দ্য রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন, সৈন্যবাহিনী কিন্তু এই রিলিফ এবং রেস্কিউ অপারেশনে যোগ দিয়েছে ইন দ্য স্টেট, রাজ্যে। চিফ মিনিস্টার অন মন্ডে, মুখ্যমন্ত্রী সোমবার দিন কী বলেছে, অ্যানাউন্সড জানিয়েছেন কি কম্পেনসেশন মানে কি ক্ষতিপূরণ ফর দ্য ভিকটিমস, ওই সমস্ত ক্ষতিগ্রস্ত লোকেদের জন্য। সি সেইড, তিনি কি বলেছেন, দ্য স্টেট উইল প্রোভাইড, রাজ্য কী দেবে, রিলিফ দেবে মানে কি ত্রাণ দেবে, কত অফ রিচ 4 লাখ, 4 লাখ টাকা, কার জন্য, ইচ টু দ্য কিন, কিন মানে হচ্ছে আত্মীয়, ইচ টু দ্য কিন অফ দ্য ডিসিজড মানে কি মৃতদের আত্মীয়দের কী দেবে, 4 লাখ টাকা করে দেবে। হোয়াইল 2 lakhs উইল বি গিভেন টু দোজ হু হ্যাভ লস্ট দেয়ার লিমস, এবং 2 লাখ টাকা দেওয়া হবে কাদেরকে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তাদের কিন্তু 2 লাখ টাকা করে দেওয়া হবে। দেয়ার ওয়াজ হোপ দ্যাট দ্য সিচুয়েশান উড ইমপ্রুভ ফ্রম টুইসডে, আশা করা হচ্ছে কি যে মঙ্গলবার থেকে অবস্থার উন্নতি হবে। দেখো এবার কাজে আসছি। দ্য ফ্লাড সিচুয়েশান রিমেইন গ্রিম অন, দেখো মন্ডে কিন্তু এখানে হবে, মন্ডে এখানে লেখা আছে মন্ডে, ঠিক আছে, এখানে দেখো বিএডটা হবে। তারপরে দেখো কি বলছে, দ্য নাম্বার অফ ফ্লাড অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস আর, দেখো এই যে 12, দেখো 12 দেওয়া আছে, এখানে দেখো সিএডটা হবে। দেখো তারপরে দ্য নাম্বার অফ রিলিফ ক্যাম্প ইজ, কতগুলো দেখো, দেখো 2213, দেখো 8টা হচ্ছে, ঠিক আছে। দেখো তারপরে আসছি, কম্পেনসেশন ওয়াজ অ্যানাউন্সড বাই, এই যে ক্ষতিপূরণটা এটা কে বলেছে, এটা কিন্তু চিফ মিনিস্টার দেখো বলেছে। এই দেখো 5টা আসছি, কম্পেনসেশন ফর দ্য ডিসিজড ওয়াজ, যারা মারা গেছে ওদের ক টাকা দেওয়া হবে, দেখো 4 লাখ টাকা দেওয়া হবে, সিএডটা কিন্তু। তারপরে দেখো বলছে আর্মি জয়েন দ্য রেস্কিউ ওয়ার্ক ফ্রম, দেখো আর্মি কবে থেকে দেখো যোগ দিয়েছে, দেখো আর্মি জয়েন দ্য রিলিফ অ্যান্ড রেস্কিউ অপারেশন ইন দ্য স্টেট, কবে থেকে, দেখো অন সানডে, রবিবার থেকে, দেখো বিএডটা কিন্তু এখানে হবে, এভাবে 6 কিন্তু এখানে বি। এবার দেখো ট্রু ফলসে আসছি, as many as 3 lakh people took shelter in 2210 camps, না দেখো অ্যারাউন্ড 3 লাখ, না 3 লাখের দেখানো বেশি রয়েছে, 3.63 লাখ রয়েছে এখানটাতে, আর দেখো এখানে সংখ্যাটা দেখো ভুল রয়েছে, এখানে দেখো রয়েছে 2213টা, এখানে দেখো বলছে 2210টা ক্যাম্প, তো এটা ভুল হচ্ছে, এখানে ফলস হবে এটা, আর এই লাইনটা দেখো লিখে দেবে, দেখো অ্যাজ মেনি অ্যাজ এখান থেকে লিখে দেবে একদম এত দূর অবধি, ঠিক আছে, লিখে দেবে এটা, এখান থেকে এতক্ষণ লিখলেই হয়ে যাবে। দেখো তারপরটা আসছি, ফ্রম সানডে দ্য আর্মি জয়েন দ্য রেস্কিউ ওয়ার্ক, রবিবার থেকে আর্মি যোগ দিয়েছে, ট্রু হবে এটা কিন্তু, হ্যাঁ দেখো দেখো অন সানডে দ্য আর্মি জয়েন্ড, দেখো রিলিফ ক্যাম্প একদম লিখে দেবে এতদূর, এখান থেকে এতদূর লিখে দেবে। দেখো 3 নম্বরটা আসছি, রিচ 2 লাখ উইল বি গিভেন টু দোজ হু লস দেয়ার লাইফস, যারা মারা গেছে ওদেরকে 2 লাখ টাকা করে দেওয়া হবে, ফলস না, দেখো 2 লাখ টাকা দেওয়া হবে কাদেরকে, যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখো হারিয়েছে, দেখো এই দেখো হোয়াইল 2 lakhs উইল বি গিভেন টু দোজ হু হ্যাভ লস্ট দেয়ার লিমস, দেখো এইটা লিখে দেবে, হ্যাঁ এখান থেকে এতক্ষণ লিখে দেবে সাপোর্টিং সেন্টেন্স, ঠিক আছে। এভাবে সাপোর্টিং সেন্টেন্স কিন্তু তোমাদের এখান থেকে তুলতে হবে, নিজে নিজে কিন্তু বানালে হবে না, কেমন একদম কিন্তু এখান থেকে তুলতে হবে। দেখো তারপরটা আসছি, এবার দেখো এসছি প্রশ্ন উত্তরে, দেখো কি বলছে, হাউ মেনি পিপুল হ্যাভ টেকেন শেল্টার ইন দ্য রিলিফ ক্যাম্পস, কতগুলো লোক আশ্রয় নিয়েছে রিলিফ ক্যাম্পে। দেখো আমি আমার উত্তর তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ, এইভাবে লিখবে, ঠিক আছে, এইভাবে লিখলে কিন্তু দেখতে এবং শুনতে ভালো লাগে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ উই কাম টু নো দ্যাট, ওপরের প্যাসেজ অনুযায়ী আমরা জানতে পেরেছি কি, দ্যাট পিপল হু ওয়্যার অ্যাফেক্টেড ইন দিস ডিভাস্টেটিং ফ্লাড, মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধ্বংসাত্মক বন্যায়, আর রেস্কিউড ওদের কী করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, অ্যান্ড অ্যাজ মেনি অ্যাজ 3.63 লাখ পিপুল হ্যাভ বিন টেকেন শেল্টার, ওদের কী দেওয়া হয়েছে, ওদের কিন্তু আশ্রয় দেওয়া হয়েছে,
কোথায়? ইন 2213 রিলিফ ক্যাম্পে কিন্তু ওদের কী করা হয়েছে, ওদের আশ্রয় দেওয়া হয়েছে। কোথায়? ইন 12 অ্যাফেক্টেড ডিস্ট্রিক্টস, 12টা ক্ষতিগ্রস্ত জেলায়। এই হচ্ছে প্রথম প্রশ্নের উত্তরটা। এবার দেখো আসছি দ্বিতীয় প্রশ্নটাই। হোয়াট আর দ্য প্রিন্সিপাল রিজনস ফর দ্য ফ্লাড, মানে কি এই বন্যার পেছনে কি কি প্রধান কারণ ছিল? দেখো কি বলছে। The principal reasons behind this devastating flood mentioned in the above passage are, ওপরের প্যাসেজে এই যে বন্যাটা হয়েছে এর পেছনে মূল যে কারণগুলো সেগুলো উল্লেখিত হয়েছে। সেগুলো কি ছিল? ফ্রেশ ডিসচার্জ অফ ওয়াটার ফ্রম দ্য ব্যারেজেস, ব্যারেজগুলো থেকে, বাঁধগুলো থেকে কি সদ্য জল ছাড়া হয়েছে। আর কি? কন্টিনিউইং হাই টাইড, এবং কি একভাবে মানে কি জোয়ার, মানে উচ্চ জোয়ার কিন্তু তখন চলছিল, যার ফলে কি হয়েছে, যার ফলে কিন্তু এই বন্যাটা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে উত্তরটা। এবার দেখো পরের প্রশ্নে আসছি। হুইচ অ্যাডেড দ্য ফ্যাটালিটিস অফ ফ্লাড, এই বন্যায় যে মৃত্যুর সংখ্যাটা কোন কোন বিষয়গুলো আরও বাড়িয়ে দিয়েছে? দেখো বলছি। অ্যাজ উই হ্যাভ ফাউন্ড ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ, ওপরে প্যাসেজ থেকে যেমনটা আমরা জানতে পেরেছি কি, অ্যাকর্ডিং টু ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সোর্সেস, এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সোর্স থেকে আমরা কি জানতে পেরেছি? লাইটনিং মানে কি বজ্রপাত, ওয়াল কলাপস মানে দেওয়াল ভেঙে পড়া, ইলেকট্রোকেশন মানে কি বিদ্যুৎপৃষ্ট, স্নেক বাইট সাপের কামড়, অ্যান্ড ড্রয়িং এবং কি ডুবে যাওয়াতে অ্যাডেড দ্য ফ্যাটালিটিস অফ ফ্লাড, মানে কি এগুলোর ফলেও কিন্তু এই বন্যায় যে মৃত্যুর সংখ্যাটা আরও বেড়ে গেছে। মানে এগুলোও কিন্তু কারণ ছিল, শুধুমাত্র বন্যা ছিল না। এই যে বজ্রপাত বলো, দেয়াল ভেঙে পড়া, বিদ্যুৎপৃষ্ট হয়ে যাওয়া, সাপের কামড় এবং জলে ডুবে যাওয়া, এও কিন্তু বন্যায় মৃতের সংখ্যার পরিমাণটা বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্নে আসছি। হাউ মাচ মানি উইল বি গিভেন টু দ্য কিন অফ ডিসিজড, মানে কি মৃতদের আত্মীয়দেরকে কত টাকা করে দেওয়া হবে? এখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন। দেখো উত্তরে কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবোভ প্যাসেজ দ্য সিএম মানে চিফ মিনিস্টার অন মন্ডে, সোমবার দিনকে অ্যানাউন্সড জানিয়েছেন কি কম্পেনসেশন মানে ক্ষতিপূরণটা ফর দ্য ভিকটিমস, মানে ওই ক্ষতিগ্রস্ত লোকেদের জন্য কি তিনি একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন। সি সেড দ্যাট, তিনি কি বলেছেন? দ্যাট দ্য স্টেট উইল প্রোভাইড, মানে কি রাজ্য সরকার কি দেবে? রিলিফ মানে কি ত্রাণ দেবে, অফ 4 লাখ 4 লাখ টাকা, হ্যাঁ, ইচ কিন আত্মীয়দেরকে অফ দ্য ডিসিজড, মানে কি মানে প্রত্যেকটা মৃতের পরিবারকে 4 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে 4-এর উত্তরটা। এবার দেখো পরের অংশে আসছি। তো এবার দেখো এসছি গ্রামার এবং ভোকাবুলারি সেকশনে। দেখো কি বলছে এখানটাতে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে দেখো কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, যার পাশে দেখো অপশান দেওয়া রয়েছে। এই অপশান থেকে সঠিক উত্তরটা নিয়ে কিন্তু আমাদের এই শূন্যস্থানে বসাতে হবে। দেখি বসাই। দ্য হেডমাস্টার অফ স্কুল জাকির হুসেইন হু দেখো হ্যাজ বিন ব্যাটলিং, যুদ্ধ করছেন, হ্যাড বিন ব্যাটেলিং মানে কি যুদ্ধ করছিলেন, ব্যাটেল মানে যুদ্ধ করেছিলেন, ফর লাইফ জীবনের জন্য, ফর 5 days। দেখো দেখো ফর 5 days, সিন্স ফর থাকলে পরে কিন্তু হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাড বিন আমাদের করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো হ্যাজ বিন রয়েছে, আবার দেখো রয়েছে হ্যাড বিন। হ্যাঁ, এখানে ব্যাটেলটা কিন্তু এখানে হবে না, যেহেতু সিন্স ফর রয়েছে। দুটোর মধ্যে একটা কিন্তু আমাদের করতে হবে। মানে এখানে দেখো প্রেজেন্ট টেন্সে আছে, আবার এখানে দেখো পাস্ট টেন্সে রয়েছে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ভার্ব এখানে বসবে। তো সেটা আমরা কি করে বুঝতে পারলাম? কারণ এখানে দেখো ফর কি ইউজ করা হয়েছে। আমি একটু আগেই বললাম যে সিন্স ফর থাকলে পরে কিন্তু আমাদেরকে হ্যাজ বিন বা হ্যাড বিন বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে। তো এখানে দেখো বলছে 5 days আফটার বিং ইনজিওর্ড বাই এ স্টুডেন্ট। দেখো আফটার বিং ইনজিওর্ড বাই এ স্টুডেন্ট, একটা ছাত্রের দ্বারা আহত হওয়ার পর, মানে এটা কিন্তু অতীতের ঘটনা। তো আমি কিন্তু এখানে হ্যাড বিন ব্যাটলিংকেই গ্রহণ করছি, হ্যাড বিন ব্যাটলিংকে। ঠিক আছে, নিয়ে দেখো কী হলো, ডায়েট তিনি মারা গেছেন, ডায়েট অন স্যাটারডে। হ্যাঁ, মানে শনিবার দিন তিনি কিন্তু মারা গেছেন, ডায়েট অন স্যাটারডে। দ্য অ্যাকিউজড মানে কি যে আরোপী, মানে যাকে আরোপ করা হয়েছে, মানে যে এই কাজটা করেছে তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। দ্য অ্যাকিউজড হ্যাজ বিন বুকড, হ্যাঁ, আন্ডার দ্য ন্যাশনাল ল অ্যান্ড কি উইল ফেস মার্ডার চার্জেস। এই যে খুন করার যে অপরাধ তার যে শাস্তি রয়েছে সেটা কিন্তু তাকে ভোগ করতে হবে। উইল ফেস, সে কিন্তু কি ফেস করবে। তো এখানে কী হলো দেখো, প্রথমটা হচ্ছে হ্যাড বিন ব্যাটলিং, তারপরে দেখো হচ্ছে ডায়েড, আর তারপরে দেখো হচ্ছে উইল ফেস। ঠিক আছে, দেখো তারপরে আসছি।
fill in the blanks with the article and preposition, ঠিক আছে? দেখো কি হচ্ছে, হি কেম টু কলকাতা বাই এ প্রাইভেট কার। হি কেম টু কলকাতা অথবা হি কেম ফ্রম কলকাতা, যে কোনো একটা হতে পারে। হি কেম টু কলকাতা অথবা হি কেম ফ্রম কলকাতা বাই এ প্রাইভেট কার। এখানে টু অথবা ফ্রম হতে পারে। এ 1 রুপি নোট ইজ এ রেয়ার টুডে, মানে কি ওয়ানের আগে কিন্তু সবসময় এ হবে। এ 1 রুপি নোট ইজ এ রেয়ার টুডে। তারপরে দেখো বলছে সি ওয়েন্ট, তারপরে দেখো বলছে সি ওয়েন্ট টু দ্য গ্রাউন্ড অন ফুট, মানে সে পায়ে হেঁটে গ্রাউন্ডে গিয়েছিল। তো এখানে হচ্ছে টু অথবা ফ্রম, এখানে হচ্ছে এ, আর এখানে দেখো হচ্ছে অন ফুট। কেমন? দেখো তারপরটা আসছি, দ্য প্রফেসর ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। প্রফেসরটা কী করেছিল? একটা লেকচার দিয়েছিল একদল ছাত্রদেরকে। এখানে কী করতে হবে? এখানে দেখো ভয়েস চেঞ্জ দ্য ভয়েস করতে হবে। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, ওটা পাস্ট টেন্সে ছিল বলে কিন্তু এখানে ওয়াজ এসছে। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য প্রফেসর, ঠিক আছে? এটা ভয়েস চেঞ্জ করলাম। কেমন? এটা কিন্তু অবজেক্টটা, এটা কিন্তু শেষে ছিল, এটা আমি আগে নিয়ে গেলাম। আর দেখো এই যে প্রফেসরটা কিন্তু এটা ছিল সাবজেক্ট, এই কিন্তু এখানে অবজেক্ট হয়ে গেল। তোমরা যদি ভয়েস চেঞ্জ না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? এই সমস্ত ভিডিও কিন্তু আমি ভয়েস চেঞ্জ দেখিয়ে দিয়েছি। এই সব ভিডিওর কিন্তু লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেখানে গিয়ে দেখে নিতে পারো। দেখো তারপরটা কি বলছে, ঋষি সেড টু মি, ঋষি আমাকে বলেছিল কি, হোয়ার ইজ ইউর পেন, তোমার পেনটা কোথায়? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, মানে আমাদের কিন্তু এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো এখানে রয়েছে দেখো প্রশ্নবোধক। কেমন? তো আমাদের কিন্তু প্রশ্নবোধকের নিয়মকে ফলো করে কিন্তু এখানে এটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। দেখো করছি, ঋষি আস্কড মি হোয়ার মাই পেন ওয়াজ। দেখো আস্কড নিয়ে এসেছি প্রশ্নবোধক বলে, দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল বলে কিন্তু আমি এখানে ডাব্লিউএইচ ওয়ার্ডকে ইউজ করেছি। ঋষি আস্কড মি হোয়ার মাই পেন ওয়াজ, হ্যাঁ, ইজটা কিন্তু এখানে ওয়াজ হয়ে যাচ্ছে কারণ ওখানে সেড ছিল। কেমন? তো ন্যারেশনও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তোমরা চাইলে পরে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো দেখতে পারো। সব ভিডিওর লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখো তারপরটা যাচ্ছি, উই স দ্য ফেসেস অফ দ্য পোর চিলড্রেন। কী করতে হবে? দেখো এখানে মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এই বাক্যটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে আনতে হবে। উই স দ্য ফেসেস হুইচ ওয়্যার অফ দ্য পোর চিলড্রেন। আমরা দেখেছিলাম কিছু মুখ, আমরা দেখেছিলাম মুখগুলোকে, যেগুলো কাদের ছিল? হুইচ ওয়্যার অফ দ্য পোর চিলড্রেন, যেগুলো গরিব বাচ্চাদের ছিল। এখানে কিন্তু আমি অ্যাডজেক্টিভ ক্লজের নিয়মকে অ্যাপ্লাই করেছি। কেমন? তো তোমরা যদি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কী করে কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় না জানো, সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। দেখো তারপরে যাচ্ছি, এবার দেখো রয়েছে ফ্রেজাল ভার্ব। হ্যাঁ, দেখো এখানে কিছু ওয়ার্ডের তলায় দাগ দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলোর পরিবর্তে আমাদের কিন্তু ফ্রেজাল ভার্বকে ইউজ করতে হবে। তো এখানে দেখো ওরা লিস্ট দিয়ে দিয়েছে ফ্রেজাল ভার্বের, এখান থেকে নিয়ে কিন্তু এই সমস্ত আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে সরিয়ে এগুলোকে এখানে বসাতে হবে। দেখি করি, হি ওয়্যারস এ ব্রাইট কালার্ড শার্ট, ও পরে রয়েছে একটা উজ্জ্বল রঙের রঙিন একটা শার্ট পরে রয়েছে। তো ওয়্যারস মানে কিন্তু এখানে হচ্ছে কি পরিধান করা। তো আমরা কিন্তু এখানে চাইলে পরে পুট অন করতে পারি। দেখি লিস্টে পুট অন আছে কিনা। এই দেখো রয়েছে পুট অন, তো এটা কিন্তু আমি এখানে ইউজ করব, ঠিক আছে? তো এখানে দেখো রয়েছে ওয়্যারস, এখানে কিন্তু আমাদেরকে পুটস অন করতে হবে। যদি এর সঙ্গে এস যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেজাল ভার্বের সঙ্গেও আমাদের এস যুক্ত করতে হবে। এখানে ওয়্যারস আছে বলে আমি কি লিখবো? পুটস অন। কেমন? দেখো তারপরটা আসছি, আই ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট। দেখো আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি মেক আউট, দেখো রয়েছে, দেখো মেক আউট। হ্যাঁ, মেক আউট এখানে বসিয়ে দেবে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে। তারপর দেখো বলছে অ্যাপিয়ার্ড মানে উপস্থিত হওয়া, দেখো টার্ন আপ, দেখো টার্ন আপ। এটা দেখো ইডি আছে, তো কিন্তু আমি এখানে টার্নড আপ করবো, টার্নড আপ মানে পাস্ট টেন্স আমি কিন্তু এখানে করবো। হয়ে গেল। তো এই গেল ফ্রেজাল ভার্ব। এবার দেখো আসছি পরেরটায়। তো এবার দেখো আসছি 6 নম্বরটায়। এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিম মানে কি সেম অর্থ আমাদের কিন্তু আনসিনের যে প্যাসেজটা রয়েছে ওখান থেকে খুঁজতে হবে। আমি তোমাদেরকে ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, তোমরা এখান থেকে খুঁজে নেবে। হ্যাঁ, ডেড মানে হচ্ছে মৃত, এখানে তোমরা ডিসিজড করতে পারো, ঠিক আছে? এই ওয়ার্ডটা কিন্তু এখানে রয়েছে, আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম। তো এখানে ডিসিজড হচ্ছে ডেড। তারপরে দেখো হচ্ছে ইনক্রিজড মানে কি বাড়ছে, তো এখানে হবে কিন্তু মাউন্টেড, মানে মাউন্টেড মানে কিন্তু এখানে বাড়া, ঠিক আছে? এই ওয়ার্ডটা কিন্তু এখানে রয়েছে, এই দেখো রয়েছে মাউন্টেড, এটা কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো রয়েছে ভেরি সিরিয়াস, এখানে হচ্ছে গ্রিম, গ্রিম গ্রিম দেখো এখানে রয়েছে গ্রিম, একটু আগে পড়লাম, দেখো গ্রিম সিচুয়েশন, তো এই দেখো রয়েছে এখানে গ্রিম, ঠিক আছে? তো গ্রিম রয়েছে, এটা এখানে তোমার বসিয়ে দেবে, ঠিক আছে? এই যে ভেরি সিরিয়াসের ক্ষেত্রে।
তারপর ডেভেলপ হচ্ছে ইমপ্রুভ, ইমপ্রুভটা কিন্তু এখানে রয়েছে, ইমপ্রুভ রয়েছে, দেখো এই জায়গায় দেখো ইমপ্রুভ রয়েছে। তো এইভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম 4টে ওয়ার্ডের যে ওয়ার্ড মিনিং, তোমরা করে ফেলবে। তো এই গেল প্রথম পেজটা। দেখো আসছি পরের পেজটায়। তো এবার দেখো এসছি পরের পেজটায়, অর্থাৎ 2 নম্বর পেজটায়, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। দেখো কি বলছে এখানে। দেখো যে সিনটা দেওয়া রয়েছে এটা কিন্তু পাসিং অ্যাওয়ে বাপু থেকে নেওয়া হয়েছে। সিনটা আমি পড়ছি না, দেখো সরাসরি চলে আসছি কাজে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, 4টে অপশানের মধ্যে থেকে আমাদের সঠিক অপশানটা এখানে বসাতে হবে। দেখি করি। অ্যাজ দ্য ন্যারেটর মুভড ফরওয়ার্ড স্লোলি, যখন ন্যারেটর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলেন, সি হ্যাড এ নিউ রিয়েলাইজেশন, নিউ ফ্রেন্ডস, গ্রিভিং পিপল, লস্ট সেন্স। দেখো এ নিউ রিয়েলাইজেশন হবে, ঠিক আছে, মানে তার মধ্যে কিন্তু একটা নতুন চৈতন্যর উদ্ভব হয়েছিল। হ্যাঁ, মানে তিনি একটা নতুন বিষয়কে বুঝতে পেরেছিলেন। তো এখানে কিন্তু 1-এর এরটা হচ্ছে, হ্যাঁ, এ নিউ রিয়েলাইজেশন, তার মধ্যে কিন্তু একটা নতুন চৈতন্য উদ্ভব হয়েছিল। দেখো তারপরটা আসছি। ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল কি, দেখো মোটিভেশন, মুভমেন্ট, সিগনিফিকেন্স, মানে কি অর্থ, হ্যাঁ, তাৎপর্য, সিএটটা কিন্তু এখানে হবে। হ্যাঁ, ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল সিগনিফিকেন্স, মানে কি অর্থ বা তাৎপর্যটাকে বলি আমরা, ঠিক আছে, এখানে 2-এর সিএটটা হচ্ছে। দেখো 3 নম্বরে আসছি। দ্য ন্যারেটর টেলস আস অ্যাবাউট হার এক্সপিরিয়েন্স অফ টেকিং পার্ট ইন এ ফিউনারাল কি মার্চ, মার্চ মানে হচ্ছে যাত্রা। বাপুর মৃত্যুর পরে কিন্তু ওরা কি বাপুর মৃতদেহের সঙ্গে একটা যাত্রা করেছিল, ঠিক আছে, মানে সবাই মিলে কিন্তু ওই মৃতদেহের সঙ্গে যাচ্ছিল, হ্যাঁ, তাকে তার শেষকৃত্য সম্পূর্ণ করার জন্য। তো এখানে কিন্তু মার্চটা হবে, গ্যাদারিং নয়, রিচুয়ালস নয়, মর্নিংও কিন্তু এখানে নয়, ঠিক আছে, এখানে কিন্তু মার্চ হচ্ছে, 3-এর কিন্তু এখানে এ হচ্ছে। দেখো তারপরে আসছি। টু ওয়াক উইথ বাপু কমন ইন্ডিয়ানস নিডেড কি, বাপুর সঙ্গে হাঁটতে গেলে পরে সাধারণ ভারতীয়র কী দরকার, কারেজ, সাহস দরকার, অ্যাবিলিটি টু ওয়াক, হাঁটার ক্ষমতার দরকার। বাপু হাঁটতেন, তাই তার সঙ্গেই চলতে গেলে কিন্তু সবাইকে হাঁটতে হবে, হাঁটতে জানতে হবে। তো এখানে কী হবে, 4-এর কিন্তু এখানে বি হচ্ছে, কেমন। দেখো তারপরটা আসছি। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াকিং ইজ রিলেটেড টু, হ্যাঁ, লেখকের মতে কি হাঁটাটা কার সঙ্গে যুক্ত, দেখো থিঙ্কিং, লুকিং ক্লোজ, মেকিং প্রোগ্রেস, অল অফ দিস। দেখো থিঙ্কিং, লুকিং ক্লোজ আর মেকিং প্রোগ্রেস, দেখো 3টেকে কিন্তু বোঝাচ্ছে, 3টে বিষয় কিন্তু এখানে রয়েছে কিন্তু, হ্যাঁ। তো এখানে ডিএডটা হচ্ছে, যারা টেক্সটটা ভালো করে পড়েছো তারা জানো যে 3টে বিষয় কিন্তু এই হাঁটার মধ্যে রয়েছে, থিঙ্কিং, লুকিং ক্লোজ আর মেকিং প্রোগ্রেস। এখানে দেখো 5-এর ডিএডটা হচ্ছে। এবার দেখো পরের ভাগটা আসছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই ফাঁকা জায়গাগুলোতে আমাদের বসাতে হবে। দেখি করি। হোয়াইল ওয়াকিং ইন দ্য প্রসেশন দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট, যখন ন্যারেটর সেই যাত্রায় হাঁটছিলেন তখন তিনি কি বুঝতে পারলেন কি যে তিনি একা নন। দেখো অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড কি আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, মানে কি ওই একা ছিল না। তো আমি এখানে কি লিখবো, দেখো হোয়াইল ওয়াকিং ইন দ্য প্রসেশন দ্য ন্যারেটর রিয়েলাইজ দ্যাট, হাঁটতে হাঁটতে ন্যারেটর কী বুঝতে পেরেছিল যে কি দেয়, এই যে আই ওয়াজ, এখানে সি করবে, ন্যারেটর তো হচ্ছে নয়নতারা সেগল, তিনি একটা মহিলা, তো আমি কিন্তু এখানে সি করবো, সি ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। এখান থেকে এতখানি লিখে দেবে, এখানে আয়ের জায়গায় সি করবে, SHE, তাহলেই হয়ে যাবে। দেখো তারপরটা কি বলছে। হোয়াট নোবডি কুড বিলিভ ওয়াজ দ্যাট, কোন ব্যাপারটা কেউ বিশ্বাস করতে পারছিল না, দেখো এই যে উই কুড নট অ্যাকসেপ্ট, দেখো দ্য ফ্যাক্ট কি, দেখো দ্যাট, এই এখানে দ্য ম্যান থেকে লিখবে, এখানটা দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন। আচ্ছা এখানে দেখো আসগুলোকে দেম করবে, দ্য ম্যান হু হ্যাড লেড দেম ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম, এখানে আসগুলোকে তোমরা দেম করবে, এগেন এতদূর তোমরা লিখে দেবে, এখান থেকে এতদূর, হ্যাঁ ঠিক আছে, এটা লিখে দেবে এখানটাতে। দেখো তারপরটা কী বলছে। বাবু ওয়াকড উইথে, বাবু কী নিয়ে হাঁটতেন, দেখো বলছে, এখানে বলবে এই যে স্টাফ ইন হ্যান্ড, দেখো হাতের লাঠি নিয়ে, হ্যাঁ, বাবু ওয়াকড উইথ এ স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, এতদূর লিখে দেবে, ঠিক আছে, এতদূর এখান থেকে এতদূর লিখে দেবে তোমরা, ঠিক আছে, উত্তর হয়ে গেল। দেখো এবার পরের পার্টটায় আসছি। এবার দেখো আসছি ট্রু ফলসে, এবং আমাদের কিন্তু এখানে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। দেখি করি। দেয়ার ওয়ার মেনি আপস অ্যান্ড ডাউনস ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া,
মানে ভারতের ইতিহাসে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল। এটা ট্রু কিন্তু। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কী করে ট্রু হয়। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ। এই যে আপস অ্যান্ড ডাউনস মানে এখানে কী দেখো বলছে, এই যে রাফ অ্যান্ড স্মুথটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। মানে ভালোও ছিল আবার কি কষ্টময়ও ছিল। তো এখানে কী হবে, উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি। এতদূর তোমরা লিখবে। এটা কিন্তু হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সটা, ঠিক আছে? এটা তোমরা চেঞ্জ করবে না। সাপোর্টিং সেন্টেন্স কিন্তু চেঞ্জ করা যায় না, এটা তোমরা মাথায় রাখবে। দেখো তারপরটা কি বলছে, With Bapu, a common task of walking became a matter of joy for many Indians. মানে হাঁটার ব্যাপারটা কিন্তু বাপুর সঙ্গে একটা আনন্দদায়ক ব্যাপার ছিল বেশিরভাগ অনেক ভারতীয়দের কাছে। এটা কিন্তু ট্রু হবে। দেখো, Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. এখান থেকে এত লিখতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু হাঁটার ব্যাপারটাকে বোঝানো হচ্ছে, জয়ফুল এফোর্ট, এখান থেকে এতখানি হবে, ঠিক আছে? তো এই হলো আমাদের ট্রু ফলস। এবার দেখো আসছি পরের পার্টটায়। এবার দেখো এসছি কবিতায়। এটাও কিন্তু দেখো নেওয়া হয়েছে দ্য স্নেল থেকে। দেখো কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে দেখো কিছু অপশান দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের সঠিক অপশানটাকে বেছে নিতে হবে। দেখি কি বলছে, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু কি, দেখো ফল, ওর কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে না, ওর কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই, ঠিক আছে? তো এখানে একেরটা হচ্ছে এই যে সি এরটা। দেখো তারপরটা কী বলছে, দ্য স্নেল ফেসেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার ইজ এ কি স্ট্রম, রেইন, থান্ডার, লাইটনিং। স্ট্রম, এখানে কিন্তু স্ট্রম অর্থাৎ ঝড়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? স্ট্রমটা এখানে কিন্তু হবে, কবিতায় কিন্তু স্ট্রম লেখা আছে। তারপরে দেখো বলছে, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ, দেখো ডিসপ্লেজার, বিরক্তির সঙ্গে ও কিন্তু কী করে, ও ঢুকে পড়ে ওর ঘরের মধ্যে। তো এখানে তিনের হচ্ছে বি। এবার দেখো আসছি পরেরটায়, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু, ওই যে শামুকটা কার সঙ্গে শক্ত করে আটকে থাকে। দেখো আমি আমার মতো করে কিছু উত্তর লিখেছি। দেখো বলছে, উইলিয়াম কপার ইন হিজ পোয়েম সেইজ দ্যাট, উইলিয়াম কপার তার কবিতায় বলছেন যে কি, দ্যাট এ স্নেল স্টিক্স ক্লোজ টু গ্রাস, একটা শামুক আটকে থাকে শক্ত করে কার সঙ্গে, ঘাসের সঙ্গে, এ লিফ পাতার সঙ্গে, অর ফ্রুট ফলের সঙ্গে, অথবা কি ওয়াল দেওয়ালের সঙ্গে। ইট হ্যাজ নো ফিয়ার টু ফল, ওর পড়ে যাওয়ার ভয় নেই। ফ্রম দেয়ার, সেখান থেকে। ইট সিমস দ্যাট, এটা কি মনে হয়, ইট সিমস মানে কিন্তু মনে হয়, এটা কি মনে হয়, দ্যাট দ্য স্নেল গ্রিউ দেয়ার, শামুকটা যেন ওখানেই জন্মেছে, উইথ ইটস হাউস, ওর ঘর সমেত। এইভাবে তোমরা লিখবে কিন্তু, ঠিক আছে? কখনো কবিতার লাইন তুলে দেবে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমি দেখেছি কবিতার ক্ষেত্রে ছাত্ররা কি করে, কবিতার লাইনটা তুলে দেয় এরকম প্রশ্ন উত্তরের ক্ষেত্রে। এটা কিন্তু একদম ভুল, কখনো এরকম করবে না কিন্তু, ঠিক আছে? এরকম করলে কিন্তু 1 নম্বরও তোমরা পাবে না। ভালো স্যার হলে পরে নম্বর দেবে, 1 নম্বর দেবে। আর যদি একটুখানি কড়া স্যার হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু নম্বর পাবে না, তোমরা কিন্তু একদম 0 পেয়ে যাবে। তাই একদম কিন্তু কবিতার লাইন তোলার চেষ্টা করবে না, ঠিক আছে? চেষ্টা করবে নিজেদের মতো করে লেখার। নিজেদের মতো করে না লিখতে পারলে কিন্তু নম্বর পাবে না, 2-এ 2 তোমরা পাবে না, ঠিক আছে? হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন ইট ফেসেস ডেঞ্জার, মানে বিপদে পড়লে পরে একটা শামুক কি করে। দেখো কি বলছে, হিয়ার ইন দিস পোয়েম দ্য পোয়েট সেজ দ্যাট, এই কবিতায় কবি কি বলছেন যে, হোয়েন এ স্নেল ফেসেস ডেঞ্জার, যখন একটা শামুক বিপদে পড়ে, ইট হাইডস সিকিউরলি, ও কিন্তু ভালো করে লুকিয়ে পড়ে, ইনটু ইটস হাউস, ওর ঘরের মধ্যে, অর্থাৎ এই সেলটা যে খোলসটা, ইট সেল সিমস টু ইট দ্য সেফেস্ট প্লেস, ওর খোলসটার কাছে কী মনে হয়, সব থেকে কি সুরক্ষিত স্থান। ইট সেল, এর খোলসটা, সিমস টু ইট, ওর কাছে কী মনে হয়, দ্য সেফেস্ট, সব থেকে সুরক্ষিত স্থান, ঠিক আছে? এইভাবে তোমরা লিখবে। এইভাবে লিখলে কিন্তু তোমরা 2-এ 2 পাবে, নচেত কিন্তু পাবে না। দেখো এবার আনসিনে আসছি। এবার দেখো এসছি আনসিনে। দেখো কি বলছে, এ মামি ইজ এ স্পেশালি প্রিজার্ভড ডেড বডি, মামিটা কী বলতো, বিশেষভাবে সংরক্ষিত একটা মৃতদেহ। দ্য নেম কামস ফ্রম দ্য পার্সিয়ান ওয়ার্ড মুমিয়া, এই যে নামটা, এই যে মামি নামটা কিন্তু কোত্থেকে এসছে, দেখো পার্সিয়ান ওয়ার্ড মুমিয়া থেকে, হুইচ মিনস, এর মানে কি, বিটুমেন, অর্থাৎ এই খনিজজাত পদার্থ, ঠিক আছে? মানে খনিজ পদার্থ মতো। বিলিভ ইন এ লাইফ আফটার ডেথ হ্যাড লেড মেনি পিপল টু ট্রাই কিপ দ্য বডিজ অফ দ্য ডেড, তখনকার দিনে লোকেরা ভাবতো কি মৃত্যুর পরেও জীবন থাকে, তো
তো ওই জন্য ওরা কী করতো দেখো, লেট মেনি পিপল টু ট্রাই কিপ দ্য বডিজ অফ দ্য ডেড। ওরা কী করতো, মৃতদেহগুলোকে সংরক্ষিত করে ওরা রাখার চেষ্টা করতো, সো দ্যাট যাতে কি দ্য বডি উড বি রেডি, যাতে কি ওই দেহটা তৈরি থাকতে পারে ফর দ্য রিটার্ন অফ স্পিরিট, আত্মার ফেরার জন্য। অ্যান্ড ইট ওয়াজ দ্য অ্যানসিয়ান ইজিপশিয়ানস, এবং কি এটা কারা করতো, সে প্রাচীন মিশরের লোকেরা, হু বিকেম মাস্টার, যারা মাস্টার হয়ে গেছিলো অফ দ্যাট আর্ট, এই শিল্পে, মানে কি এই মামি তৈরি করার শিল্পে, ঠিক আছে, অফ দ্য আর্ট অ্যাট এমবাল্মিং। এই এমবাল্মিং কথাটার অর্থ হচ্ছে সুগন্ধ দ্রব্য দিয়ে কোনো মৃতদেহকে সংরক্ষিত করা, ঠিক আছে, মানে ওরা ওই মৃতদেহগুলোকে সংরক্ষিত করার জন্য অনেক সুগন্ধিজাত দ্রব্য ইউজ করতো বা ব্যবহার করতো। বডিজ ওয়ার ড্রেইনড অফ ফ্লুইডস, মানে ওই মৃতদেহগুলো থেকে সমস্ত রকম তরল পদার্থগুলোকে বার করে দেওয়া হতো। ট্রিটেড উইথ প্রিজারভেটিভস, তারপরে কি করা হতো, সেই মৃতদেহগুলোর মধ্যে কিছু সংরক্ষণকারী দ্রব্য মেশানো হতো বা দেওয়া হতো, যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়। কভার্ড উইথ রেজিন, পুরো শরীরে আঠা লাগানো হতো। দেন র্যাপড, তারপরে কি করা হতো, তারপরে পুরো শরীরটাকে মুড়িয়ে দেওয়া হতো, কি দিয়ে, ইন লিনেন ক্লোথস, এটা পাতলা কাপড় দিয়ে। দিস ওয়াজ দ্য মামি, এটাই হচ্ছে মামি। ইট ওয়াজ প্লেসড ইন এ ক্যাসকেট, এটাকে রাখা হতো কোথায়, একটা বাক্সের মধ্যে। হোয়ার দ্য ডেড পারসনস ফেস ওয়াজ পেইন্টেড, যেখানে কি সেই মৃত ব্যক্তির মুখটাকে আঁকা হতো। দ্য মামি মাইট বি কন্টেইনড ইন দ্য ইনারমোস্ট অফ এ সিরিজ অফ এ কফিন, একটা মামিকে কিন্তু একের অধিক কফিনের মধ্যে রাখা হতো, ঠিক আছে, মানে একটা মামিকে কখনো কখনো অনেকগুলো কফিনের ভেতরে রেখে দেওয়া হতো। দ্য আউটার স্টোন কফিন ওয়াজ নোন অ্যাজ সার্কোফেগাস, ঠিক আছে, মানে সব থেকে বাইরে যে কফিনটা থাকতো, যেটা পাথরের হতো, তার নাম কি ছিল, সার্কোফেগাস, ঠিক আছে। দেখো তারপরে কি বলছে, এমবাল্মিং দ্য ডেড ইজ নট আনকমন টুডে ইন ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, বর্তমানে আমেরিকায় কিন্তু এই মৃতদেহকে সুগন্ধজাত দ্রব্য দিয়ে মণ্ডিত করার ব্যাপারটা কিন্তু আনকমন নয়। কোথায়, আমেরিকাতে। বাট ইজ রেয়ার ইন ইউরোপ, কিন্তু এটা কিন্তু ইউরোপে দেখা যায় না, মানে এইরকম ব্যাপারটা কিন্তু ইউরোপে দেখা যায় না। ইন রাশিয়াতে দ্য ডেড লিডার লেনিন, রাশিয়ার সেই মহান যে নেতা লেনিন, হ্যাঁ, হ্যাজ বিন এমবাল্মড, তাকেও কিন্তু সুগন্ধ দ্রব্য দ্বারা সংরক্ষিত করে রাখা হয়েছে। অ্যান্ড হিজ বডি ইজ নাও শোন ইন দ্য রেড স্কোয়ার ইন মস্কো, তার শরীরটাকে কোথায় দেখা যাবে, এই যে রাশিয়ার যে মস্কোর রেড স্কোয়ারে, ঠিক আছে। দো হি ডায়েড ইন 1924, যদিও তিনি কবে মারা গেছেন, 1924 সালে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে তিনি কিন্তু মারা গিয়েছেন। তবুও কিন্তু আজকেও তার শরীরটাকে দেখা যাবে কোথায়, এই যে মস্কোর রেড স্কোয়ারে, যেখানে তার শরীরটাকে এইভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই হলো মোটামুটি পুরো আনসিনটা। এবার দেখো আসছি এই কাজগুলোতে। বডিজ ওয়্যার ট্রিটেড উইথ, দেখো ফ্লুইডস বলছে, ক্লোথস বলছে, প্রিজারভেটিভস, দেখো এটা হবে, ঠিক আছে, মানে সংরক্ষণ করা যায় এমন দ্রব্য দিয়ে কিন্তু, মানে সংরক্ষণ করা যায় এমন দ্রব্য কিন্তু ডেড বডিগুলোতে ব্যবহার করা হতো। এখানে দেখো সিএটা হচ্ছে, দেখো পরেরটায় কী বলছে, মুমিয়া ইজ অ্যান, দেখো পার্সিয়ান ওয়ার্ড, কিন্তু আমরা প্রথমে দেখো পড়েছি, এটা কিন্তু একটা পার্সিয়ান ওয়ার্ড। দেখো 3 নম্বরটা কী বলছে, দ্য ডেড পার্সনস ফেস ওয়াজ প্রিন্টেড অন, কি দেখো, কাস্কেট, দ্য ওয়াল, দ্য রেজিন, দেখি দ্য গ্রাউন্ড, দেখো কাস্কেটে, হ্যাঁ, মানে কফিনে কিন্তু ওই মৃতদেহের মুখটা আঁকা হতো। দেখো 4 নম্বর কী বলছে, লেনিন ওয়াজ এ লিডার অফ, কি দেখো, রাশিয়ার নেতা ছিল কিন্তু। দেখো তারপরে এমবাল্মিং দ্য ডেড ইজ নট আনকমন টুডে ইন, দেখো ইউএসএ, দেখো আমেরিকা বলছে এখানটাতে, দেখো আমেরিকা বলেছিল, ইউএসএ, এখানে কিন্তু আনকমন নয়। তারপরে দেখো কি বলছে, লেনিন ডায়েড ইন রেড স্কোয়ার ইন, কি দেখো মস্কোতে কিন্তু মারা গেছিলেন তিনি, হ্যাঁ, রেড স্কোয়ার, ঠিক আছে, এটা মস্কোতে আছে, এইভাবে। দেখো তারপরটা আসছি, এবার দেখো আসছি ট্রু ফলসে, আমাদের কিন্তু সাপোর্টিং সেন্টেন্স এখানে দিতে হবে। দেখো কি বলছে, দ্য ওয়ার্ড মামি কামস ফ্রম অ্যান ইংলিশ ওয়ার্ড মুমিয়া, না ফলস, এটা কিন্তু পার্সন ওয়ার্ড থেকে এসেছিলো, এখানে ফলস লিখবে, নিয়ে এখান থেকে করবে, এই যে দ্য নেম কামস ফ্রম দ্য পার্সিয়ান ওয়ার্ড মুমিয়া হুইচ মিনস বিটুমেন, এত লিখে দেবে, ঠিক আছে, এখান থেকে এই যে এখান থেকে লিখবে একদম এত অব্দি। দ্য বডিজ ওয়্যার ড্রেইনড অফ ফ্লুইডস অ্যান্ড ট্রিটেড উইথ প্রিজারভেটিভস, হ্যাঁ ট্রু হবে এটা, এই দেখো বডিজ ওয়্যার ড্রেইনড অফ ফ্লুইডস ট্রিটেড উইথ প্রিজারভেটিভস,
এত লিখে দেবে এত। তারপর বলছে লেনিনস বডি ইজ নাও শোন ইন ইজিপ্ট, না রাশিয়া আছে, মস্কো, ঠিক আছে। এই দেখো এই যে দেখো এখান থেকে লেনিন হ্যাজ বিন এমবালমড অ্যান্ড হিজ বডি ইজ নাও শোন ইন দ্য রেড স্কোয়ার ইন মস্কো, এত লিখে দেবে। তো এই গেল ট্রু ফলস। এবার দেখো আসছি পরের ভাগটায়। এবার দেখো এসছি প্রশ্ন উত্তরে কি বলছে দেখো, হোয়াট ইজ এ মামি, মানে মামি জিনিসটা কি, দেখো উত্তরে কি বলছে। ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ উই কাম টু নো দ্যাট, ওপরের মানে যে অংশটা ওর থেকে আমরা কি জানতে পেরেছি, এ মামি ইজ এ স্পেশালি প্রিজার্ভড ডেড বডি, মামি হচ্ছে কি বিশেষভাবে সংরক্ষিত একটা মৃতদেহ। দ্য নেম কামস ফ্রম দ্য পার্সিয়ান ওয়ার্ড মুমিয়া, এই নামটা কোত্থেকে এসছে, পার্সিয়ান ওয়ার্ড মুমিয়া থেকে এসছে, হুইচ মিনস বিটুমেন, যার অর্থ হচ্ছে বিটুমেন। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। দেখো তারপরে প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ নোন অ্যাজ সার্কোফিগাস, এই সার্কোফিগাস কথাটার অর্থ কি বা এর অর্থ কি বা এর মানে কি। দেখো দ্য মামি ওয়াজ প্লেসড ইন এ ক্যাসকেট, একটা মামিকে রাখা হতো কোথায়, একটা বাক্সের মধ্যে, হোয়ার দ্য ডেড পার্সনস ফেস ওয়াজ পেইন্টেড, যেখানে কি সে মৃত ব্যক্তির মুখটা এঁকে রাখা হতো। দ্য মামি মাইট বি কন্টেইনড ইন দ্য ইনার মোস্ট অফ এ সিরিজ অফ এ কফিনস, ঠিক আছে। মানে কখনো কখনো কি হতো, ওই মামিকে বেশ কিছু ক্যাসকেটের একদম শেষ ক্যাসকেটে রাখা হতো, ঠিক আছে। দ্য আউটার স্টোন কফিন ওয়াজ নোন অ্যাজ সার্কোফাগাস, ঠিক আছে। বাইরের যে পাথরের কফিন হতো তার নাম কি বলছে এখানটাতে, সার্কোফাগাস, ঠিক আছে। এটা হচ্ছে উত্তরটা। দেখো তারপরে প্রশ্ন কি বলছে, হোয়াট বিলিফ ডিড এক্সিস্ট বিহাইন্ড এ মামি, মানে একটা মামিকে কেন্দ্র করে কি বিশ্বাস রয়েছে, দেখো কি বলছে। স্পেশালি দ্য ইজিপসিয়ানস, বিশেষ করে মিশরের লোকেরা, দে হ্যাড এ বিলিফ ইন এ লাইফ, হ্যাঁ আফটার ডেথ, ওরা কিন্তু মৃত্যুর পরেও জীবনে বিশ্বাস করতো। অ্যান্ড ইট লেড দেম টু ট্রাই কিপ দ্য বডিজ অফ দ্য ডেড, এর ফলে কী হতো, ওরা কিন্তু মৃতদেহগুলোকে রেখে দিত, সো দ্যাট যাতে কি দ্য বডি উড বি রেডি, যাতে কি এই মৃতদেহগুলোকে তৈরি করা যেতে পারে ফর দ্য রিটার্ন অফ দ্য স্পিরিটস, মানে কি আত্মাদের আসার জন্য, মানে আত্মাদের ফিরে আসার জন্য, মানে আত্মাগুলো যেন ফিরে এসে এই মৃতদেহগুলোকে ব্যবহার করতে পারে, এরকমটা ওরা কি এগুলোকে সংরক্ষিত করে রাখতো। দিস ইজিপসিয়ানস বিকেম মাস্টার্স অফ দ্য আর্ট, ওরা কিন্তু কি এই যে শিল্প, এই যে একটা শিল্পকলা, একটা ক্ষমতা, এর কিন্তু ওরা কি মাস্টার হয়ে গেছিলো, ওরা খুব ভালোভাবে কিন্তু এই ধরনের মৃতদেহগুলোকে সংরক্ষিত করে রাখতে পারতো। দেখো এবারে পরেরটা আসছি, হু ডিড বিকাম দ্য মাস্টার্স অফ দ্য আর্ট অফ এমবালমিং, এই যে এমবালমিং যে আর্টটা, এই আর্টের মাস্টার্স কারা ছিল, মানে কারা হয়ে গেছিল, দেখো কি বলছে। দ্য অ্যানসিয়েন্ট ইজিপসিয়ানস, প্রাচীন মিশরীয়রা, বিকেম দ্য মাস্টার্স অফ দ্য আর্ট অফ এমবালমিং, হ্যাঁ ওরা কিন্তু কি, দ্য অ্যানসিয়েন্ট ইজিপসিয়ান, প্রাচীন মিশরীয়রা, বিকেম হয়ে গেছিল কি, দ্য মাস্টার্স অফ দ্য আর্ট অফ এমবালমিং, ওরা কিন্তু এমবালমিংয়ের মাস্টার্স হয়ে গেছিল, হ্যাঁ। ইন প্রিজার্ভিং দ্য ডেড বডিজ, কোন ক্ষেত্রে, মৃতদেহগুলোকে সংরক্ষিত করার ক্ষেত্রে, সো দ্যাট যাতে কি দ্য স্পিরিটস কুড রিটার্ন টু দেয়ার বডি, যাতে কি যাতে ওই আত্মারা তাদের শরীরে আবার ফিরে আসতে পারে, ওই জন্য কিন্তু ওরা কী করতো, ওই মৃতদেহগুলোকে সংরক্ষিত করে রাখতো, হ্যাঁ। এবং এই যে বিষয়টা, এর মধ্যে একটা বিষয় কী ছিল, যে এমবালমিং, মানে কি মৃতদেহগুলোকে সুগন্ধি দ্রব্য দ্বারা সুন্দর এবং ভালো করে রাখা। তো এই গেল প্রশ্ন উত্তর। এবার দেখো আসছি গ্রামার সেকশানে। তো দেখো চলে এসেছি পরের ভাগটায়। দেখো কি বলছে এখানটাতে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে দেখো কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, যার পাশে কিছু অপশান আছে, এই অপশান থেকে সঠিক অপশানটা নিয়ে আমাদের এখানে বসাতে হবে। দেখি করি। সীমা হু, দেখো হ্যাভ বিন, হ্যাজ বিন আর ইজ বিং, তো সীমার সঙ্গে তো হ্যাভ হয় না, এখানে হ্যাজ বিনটা হবে। এবার তোমরা বলবে কেন, দেখো এখানে দেখো ফর দেখো রয়েছে, আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে সিন্স পর থাকলে পরে কিন্তু হ্যাভ বিন হ্যাজ বিনকে ইউজ করতে হয়। আর এখানে আমরা হ্যাজ বিনকে কেন ইউজ করছি, কারণ সীমার সঙ্গে কিন্তু হ্যাজ হয়, হ্যাভ কিন্তু হয় না। যারা হ্যাভ আর হ্যাজ কোথায় হয় জানো, তারা ব্যাপারটা বুঝবে। তো এখানে কী হবে, সীমা হ্যাজ বিন ইল ফর এ মান্থ, সীমা কিন্তু 1 মাস ধরে অসুস্থ ছিল। দেখো কী হলো, দেখো উইল ভিজিট, ভিজিটেড, হ্যাড ভিজিটেড, কি ডক্টর লাস্ট মন্ডে, দেখো অতীতকাল, তো এখানে আমরা কিন্তু ভিজিটেড করবো, ঠিক আছে, ভিজিটেড, হ্যাঁ এটা কিন্তু সঠিক উত্তর হবে। ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মন্ডে, দ্য ডক্টর দেখো অ্যাডভাইজড, ওখানে অ্যাডভাইজড, ডক্টর অ্যাডভাইজড হার কমপ্লিট বেড রেস্ট, ডাক্তার কী বলেছিল, ওকে সম্পূর্ণ বিশ্রাম নিতে ওকে বলেছিল। তো এই গেল অপশান। দেখো তারপরটা আসছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে আমাদের এখানে ভর্তি করতে হবে। করি,
বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, হ্যাঁ লিভ ফর স্কুল, এখানে ফর হচ্ছে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, এখানে টু হবে। হি পুট ইট ইন অ্যান এনভালভ অ্যান্ড সিল ইট, এইভাবে গেল। দেখো এবার তারপরে আসছি, আসছি পরের ভাগটায়। দেখো বলছে ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো কি বলছে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ক্লেভার অ্যাজ বিজয় ইন দ্য ক্লাস। দেখো কী করতে হবে, দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রিতে আনতে হবে। ভেরি ফিউ থাকলে পরে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু মোস্ট আদারকে ইউজ করতে হয়। দেখো আমি করেছি কী করে, বিজয় ইজ ক্লেভারার দ্যান মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। দেখো এখানে মোস্ট আদারকে দেখো ইউজ করা হয়েছে, দেখো এই যে মোস্ট আদার কি ইউজ করা হয়েছে। ভেরি ফিউ যদি থাকে সেই ক্ষেত্রে যদি কম্পারেটিভ ডিগ্রিতে করতে বলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মোস্ট আদারকে ইউজ করতে হবে, যেমনটা আমি এখানে করেছি। যদি তোমরা ভেরি ফিউ দিয়ে ডিগ্রি চেঞ্জ করতে না জানো সেই ক্ষেত্রে তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। দ্য ওল্ড ম্যান সেড টু মি হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হিয়ার। বৃদ্ধ লোকটা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি এখানে কতদিন ধরে থাকছো। দেখো এটা কিন্তু একটা প্রশ্নবোধক দেখো অংশ রয়েছে। আমাদের কিন্তু এখানে প্রশ্নবোধকের নিয়মকে অ্যাপ্লাই করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাওয়ার সময়। এখানে দেখো WH ওয়ার্ডকে ইউজ করেছে, আমরা কিন্তু এখানে WH ওয়ার্ডে ইউজ করবো। দেখো আমি করেছি, দ্য ওল্ড ম্যান আস্কড মি ফর হাউ লং। দেখো আমি এখানে ফরটাকে এক্সট্রা নিয়ে এসেছি, হ্যাঁ ফর হাউ লং আই হ্যাড বিন লিভিং দেয়ার। দেখো হাউকে আমি এখানে ইউজ করেছি কারণ প্রশ্নে কিন্তু হাউকে ইউজ করা হয়েছিল WH ওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের করতে হবে, অন্য কিছু কিন্তু আনলে হবে না। তো এখানে আস্কড করেছি, দ্যাট কিন্তু আমি এখানে বসাইনি, ঠিক আছে। তো দ্য ওল্ড ম্যান আস্কড মি ফর হাউ লং আই হ্যাড বিন লিভিং দেয়ার, হিয়ারটা কিন্তু এখানে দেয়ার হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে দেখো তারপরটা কি বলছে, মাই ফ্রেন্ড হ্যাজ গিভেন মি এ স্টোরি বুক। দেখো এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো হ্যাজ গিভেন আছে, আমাদের কিন্তু হ্যাজ বিন হ্যাভ বিনকে ইউজ করতে হবে। দেখো ভয়েস চেঞ্জ করছি, এ স্টোরি বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড। দেখো এখানে হ্যাজ বিনকে ইউজ করা হয়েছে, হ্যাঁ আমি একটু আগে বললাম হ্যাভ হ্যাজ থাকলে পরে কিন্তু হ্যাজ বিন হ্যাভ বিনকে ইউজ করতে হয়। এ স্টোরি বুক হ্যাজ বিন গিভেন টু মি বাই মাই ফ্রেন্ড, অথবা দেখো এখানে আরেকটাভাবে করেছি আমি, আই হ্যাভ বিন গিভেন এ স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড। এখানে দেখো আমি আইকে সাবজেক্ট হিসেবে ধরেছি, আর এখানে দেখো এ স্টোরি বুককে আমি সাবজেক্ট হিসেবে ধরেছিলাম। ওই প্রশ্নের মধ্যে কিন্তু ডবল অবজেক্ট ছিল, তাই এখানে দেখো এখানে কিন্তু দুবার ভয়েস চেঞ্জ করা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে দেখো এবার আসছি পরের অংশে। এবার দেখো আসছি ফ্রেজাল ভার্বে। দেখো কি বলছে, দ্য গার্ল রিজেম্বলস, হ্যাঁ রিজেম্বলস মানে হচ্ছে সেম দেখতে, মানে সাদৃশ্য যেটাকে বলি আমরা। রিজেম্বলস হলে কিন্তু হবে কি টেক্স আফটার, দেখি আছে কি না। দেখো টেক আফটার আছে, আমাদের কিন্তু এখানে টেক্স করতে হবে কারণ এখানে দেখো এস যুক্ত আছে, টেক্স আফটার, ঠিক আছে। তারপর এখানে বলছে ওভার ইটিং অ্যাফেক্টস মানে কি ক্ষতি করে, আওয়ার হেলথ ক্ষতি করে। দেখো টেল আপন হতে পারে এখানটাতে, দেখো টেল আপন, দেখো আছে টেল আপন। দেখো অ্যাফেক্টস আছে, এখানে দেখো টেলস আপন হবে, টেলস, হ্যাঁ এখানে এস যুক্ত করতে হবে, ঠিক আছে। দেখো তারপরে আসছি অ্যারাইভড বলছি এখানটাতে, মানে আসা উপস্থিত হওয়া। তো দেখো এটা কিন্তু পাস্ট টেন্স রয়েছে, তো আমরা কিন্তু এখানে টার্ন আপ করতে পারি, দেখি টার্ন আপ আছে কি না। দেখো এখানে আছে, তো এখানে কিন্তু আমরা টার্নের সঙ্গে ইডি যুক্ত করব, টার্নড আপ, কারণ এখানে এটা কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, আমাদের কিন্তু এখানে টার্নড আপ করতে হবে, ঠিক আছে। তো অ্যারাইভডের জায়গায় আমাদের কিন্তু এখানে টার্নড আপ করতে হবে। তো এবার দেখো এসেছি 6 নম্বরে। এখানে দেখো কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডগুলোর সেম মিনিং আমাদের খুঁজতে হবে আনসিন থেকে। আমি খুঁজে রেখেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, এখানে কিন্তু আমরা কী করতে পারি, প্রিজার্ভ করতে পারি, হ্যাঁ বাঁচিয়ে রাখা বা সংরক্ষিত করে রাখা, ঠিক আছে। এবার দেখো আসছি বক্স মানে বাক্স, এখানে কিন্তু ক্যাসকেট ছিল, ক্যাসকেট মানে যেখানে মৃতদেহটাকে, যেখানে মানে যার মধ্যে মৃতদেহটাকে মানে অর্থাৎ মামিটাকে রাখা হতো, এখানে কিন্তু ক্যাসকেট হবে, ঠিক আছে। তারপরে দেখো আসছি কভার্ড মানে ঢেকে দেওয়া, এখানে কিন্তু দেখো রয়েছে ওয়ার্পড, দেখো ওয়ার্পড এটা মানে কিন্তু ঢেকে রাখা, ঠিক আছে। ওয়ার্পড তোমরা এখানে ওয়ার্পড এই ওয়ার্ডটাকে ইউজ করতে পারো কভারের জায়গায়। তারপরে দেখো আসছে ডিসিজড মানে মৃত, আমরা এখানে কিন্তু ডেড করতে পারি, ডেড মৃত, ঠিক আছে এইভাবে। তো এইভাবে আমি তোমাদেরকে 2 নম্বর পেজটা সম্পূর্ণ সলভ করে দেখালাম, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখো আসছি পরের পেজটায়। দেখো চলে এসেছি 3 নম্বর পেজটায়, হুগলি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। তো এখানে দেখো যে সিনটা দেওয়া রয়েছে এটা কিন্তু নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট শর্ট স্টোরি থেকে। তো এখানে দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি এই সিনের কাজগুলোতে।
দেখো প্রথমেই রয়েছে, দেখো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে কিছু অপশান দেওয়া রয়েছে, এই অপশান থেকে সঠিক উত্তরটা নিয়ে এখানে আমাদের বসাতে হবে। দেখি, দ্য লেটার কেম ফর ফাদার আফটার কি। তো এখানে দেখো বলছে লেখিকার বাবার কাছে যে চিঠিটা এসেছিল সেটা কতদিন পরে এসেছিল, সেটা কিন্তু 1 মাস পরে এসেছিল। তো এখানে দেখো হচ্ছে 30 ডেজ, হ্যাঁ 30 ডেজ, ঠিক আছে। তো বিয়ের দেখো, তো বিয়েরটা দেখো বলছে 2 মান্থস 1 ডে 1 মান্থ অ্যান্ড এ হাফ, এরকমটা নয়, এটা কিন্তু 1 মাস পরে এসেছিলো। তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখো 1-এর এটা নিচ্ছি, হ্যাঁ 30 ডেজ। দেখো 2-এরটা কী বলছে, দ্য লেটার ওয়াজ ফর দ্য ন্যারেটার্স। এই চিঠিটা কার জন্য ছিল, লেখিকার কার বাবার জন্য ছিল কিন্তু, ঠিক আছে। দেখো বাবার জন্য ছিল, ন্যারেটার্স ফাদার, ঠিক আছে। দেখো তারপরে আসছি, ন্যারেটার্স ফাদার কোয়ারেলড উইথ হার। ন্যারেটারের বাবা কার সঙ্গে ঝগড়া করেছিল, ওর ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিল। দেখো ব্রাদার হবে কিন্তু, হ্যাঁ যারা গল্পটা পড়েছো তারা ব্যাপারটা জানবে। দেখো 4 নম্বরটা আসছি, আন্ট ইস্তার ওয়াজ ন্যারেটার্স। আন্ট ইস্তার ন্যারেটারে কে ছিল, উনি কিন্তু আন্ট ছিলেন, আন্ট, ঠিক আছে। দেখো এখানে আন্ট হবে সি এরটা। দেখো ডিক অ্যান্ড মিমি ওয়ার ন্যারেটার্স। ডিক এবং মিমি ন্যারেটারে কে হতো, ওরা কিন্তু ন্যারেটারের কাজিনস হতো। দেখো কাজিনস মানে খুঁড়তো বা জেতুতো বা মাস্তুতো, হ্যাঁ ভাই বোন যাকে বলা হয়। তো এখানে আমি 5-এর একে নিচ্ছি। দেখো তারপরটা আসছি, তো পরেরটাই দেখো কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো এখানে ড্যাশ রয়েছে, এই ড্যাশের মধ্যে কিন্তু আমাদের টেক্সট থেকে পড়ে তথ্য বসাতে হবে। দেখি, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড। ডিক এবং মিমি দেখেছিল, কি দেখেছিল, সে ঘুড়িটাকে দেখেছিল, দ্য কাইট। দেখি এখান থেকে খুঁজি, দেখো দেখো দেখো, ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, ঠিক আছে। এই অ্যান্ড ক্যারিড ইট হোম, এতদূর লিখলে হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এতদূর লিখে দেবে। তো কী লিখবে এখানটাতে, ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড। ডিসকভারটা লিখবে না, এটা লেখাই রয়েছে এখানটাতে, ঠিক আছে। তো দ্য কাইট থেকে লিখবে, দ্য কাইট থেকে লিখবে, দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। এবং ওটাকে ওরা কী করেছিল, বাড়ি নিয়ে এসেছিল। তো আমরা এখান থেকে এতক্ষণে লিখে দেবো। দেখো তারপরটা কি বলছে, দ্য কাইট ওয়াজ প্যাচড। ঘুড়িটাকে তালি দেওয়া হয়েছিল, কি দিয়ে, দেখো এই দেখো উইথ দ্য লেটার, উইথ দ্য লেটার, ঠিক আছে, এটা লিখে দেবে। দেখো তারপরে, দ্য ন্যারেটার্স ফাদার কোয়ারেলড। ন্যারেটারের বাবা ঝগড়া করেছিল, এই দেখো কোয়ারেলড, দেখো লেখা আছে কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম, এতদূর লিখে দেবে। এখান থেকে এতদূর তোমরা লিখে দেবে, তাহলেই হয়ে যাবে কিন্তু। এবার দেখো আসছি পরেরটায় কি বলছে, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে দেখো 2টো কোয়েশ্চেন দেওয়া আছে, এই 2টো কোয়েশ্চেনে আমাদের উত্তর দিতে হবে। দেখো 2 নম্বর করে কিন্তু আছে। কি বলছে, হু ওয়ার ডিক অ্যান্ড মিমি। ডিক এবং মিমি কে ছিল। দেখো আমি তোমাদেরকে আমি যে উত্তরটা লিখেছি সেটা দেখাচ্ছি। ইন দ্য শর্ট স্টোরি আওয়ার রানঅ্যাওয়ে কাইট বাই লুসি মড মন্টাগোমেরি, ডিক অ্যান্ড মিমি ওয়ার দ্য সন অ্যান্ড ডটার অফ আন্ট ইস্তার। দেখেছো তো, ডিক এবং মিমি কে ছিল, আন্ট ইস্তারের ছেলে, দেখো সন অ্যান্ড ডটার ছিল, ঠিক আছে। হু ওয়াজ দ্য আন্ট অফ দ্য ন্যারেটার। আন্ট ইস্তার কে ছিল, আন্ট ইস্তার হচ্ছে ন্যারেটারের কি আন্টি, ঠিক আছে। অ্যান্ড হার ব্রাদার, তার ভাইয়েরও আন্টি হয়, ঠিক আছে। ন্যারেটার এবং ওর ভাইয়ের আন্টি হচ্ছে কি আন্ট ইস্তার, আর ডিক আর মিমি কে হচ্ছে এর ছেলে মেয়ে। তো এইভাবে কিন্তু তোমাদের উত্তরটা লিখতে হবে। এরকম করে লিখলে পারেই কিন্তু তোমাদের পুরো নম্বরটা দেবে, মানে 2-এ 2 পাবে তোমরা। দেখো তারপরটা আসছি, হোয়াট হ্যাপেন টু দ্য কাইট। সেই ঘুড়িটার সঙ্গে কি হয়েছিল, দেখো ওয়ান ডে হোয়েন দ্য ন্যারেটার অ্যান্ড হার ব্রাদার ওয়ার ফ্লাইং দ্য কাইট। একদিনকে যখন ন্যারেটার এবং তার ভাই ঘুড়ি ওড়াচ্ছিল, সাডেনলি হঠাৎ করে দ্য কর্ড অফ দ্য কাইট, ঘুড়িটার সুতোটা কি স্ন্যাপ ছিঁড়ে যায়, অ্যান্ড দ্য কাইট সেইলড অ্যাওয়ে, এবং ঘুড়িটা কি ভাসতে ভাসতে চলে যায় ওভার টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডে। হোয়ার, যেখানে ডিক অ্যান্ড মিমি ফাউন্ড দ্য কাইট, যেখানে কি হয়, ডিক এবং মিমি ঘুড়িটাকে পেয়ে যায়, লেটার অন এ ট্রি, হ্যাঁ পরবর্তীকালে একটা গাছের মধ্যে ওরা ওই ঘুড়িটাকে পেয়ে যায়। এরকম করে তোমরা যদি লিখতে পারো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একদম 2-এ 2 পাবে। নিজের মতো করে লিখলে কিন্তু 2-এ একদম 2 পাবে। আর যারা ওই সিন থেকে তুলে তুলে লিখবে, হ্যাঁ লাইন তুলে তুলে, সেই ক্ষেত্রে কিন্তু 2-এ 1.5 বা 1 তোমরা কিন্তু পাবে। এর থেকে বেশি কিন্তু তোমরা পাবে না। তাই তোমরা কিন্তু চেষ্টা করবে নিজে নিজে কী করে লিখতে হয় প্রশ্ন উত্তর সেটা শেখার। দেখো তারপরটা আসছি, এবার দেখো চলে এসেছি পরের অংশে। এখানে দেখো রয়েছে একটা কবিতা, কবিতার নাম হচ্ছে ফেবল, যার কবি হচ্ছেন রাল্ফ ওয়াল্ডো এমারসন, ঠিক আছে। তো কবিতাটা আমরা পড়ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি কাজে। দেখি কী বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স।
এখানে দেখো একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে এবং এখানে কিছু অপশান দেওয়া আছে, সঠিক অপশানটা খুঁজে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। করি। দ্য ফর্মার রেফার্স টু, এখানে ফর্মার বলতে কাকে বোঝাচ্ছে? ফর্মার মানে কিন্তু আগের ব্যক্তি, আর ল্যাটার মানে হচ্ছে পরের ব্যক্তি। তো দেখি আমি কবিতাটা পড়ি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। আগের ব্যক্তি পরের ব্যক্তিকে কি বললো? ছোট্ট নীতিবাগিস। তো আগের ব্যক্তি এখানে হচ্ছে মাউন্টেন, আর ল্যাটার মানে হচ্ছে পরের ব্যক্তি। পরের ব্যক্তি এখানে কি হচ্ছে? এখানে কিন্তু দ্য স্কুইরেলটা হচ্ছে। তো এখানে দ্য ফর্মার রেফার্স টু দ্য মাউন্টেন, দেখো মাউন্টেন, ঠিক আছে, এরকম করে হবে কিন্তু। দেখো তারপরটা আসছি, দ্য লিটল প্রিগ ইস, এখানে লিটল প্রিগটাকে স্কুইরেলটা কিন্তু, ঠিক আছে, স্কুইরেলটা এখানে বিয়েরটা হবে, স্কুইরেলটা। দ্য স্কুইরেল ইজ নট ডিসগ্রেস টু, স্কুইরেলটা কিসের প্রতি লজ্জিত নয়? টু অকুপাই হিজ প্লেস। দেখো এই যে টু অকুপাই হিজ প্লেস, মানে স্কুইরেলটা যে স্থানটা জুড়ে রয়েছে, মানে ওর যে লেভেলটা, মানে ওর যে গুরুত্বটা, সেটা যতই ছোট হোক না কেন ওর প্রতি কিন্তু ও একটু কি লজ্জিত নয়। এখানে কী হবে? টু অকুপাই হিজ প্লেস, এটা কিন্তু কবিতার মধ্যে রয়েছে। দেখো 4 নম্বরে আসছি, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক কি, দেখো এ ইয়ার এ স্পিয়ার এ ফরেস্ট নাকি এ ইয়ার অ্যান্ড স্পিয়ার, দেখো এটা হবে ডিএডটা, এ ইয়ার অ্যান্ড স্পিয়ার, ঠিক আছে। তো এখানে 4-এর ডিএডটা হচ্ছে, ঠিক আছে। দেখো তারপরটা যাচ্ছি, এবার দেখো আসছি কোশ্চেন অ্যান্সারে। হু হ্যাড এ কোয়ারেল উইথ হুম, কার সঙ্গে কার এখানে ঝগড়া হয়েছিল? দেখো আমি তোমাদেরকে আমার লেখা উত্তরটা দেখাচ্ছি। In the poem Fable by Ralph Waldo Emerson, the mountain who was big and powerful had a quarrel with a little but intelligent squirrel. দেখো in the poem Fable মানে ফেবল কবিতায় বাই রালফ ওয়াল্ডো এমারসন, যার কবি হচ্ছে কি রালফ ওয়াল্ডো এমারসন, দ্য মাউন্টেন হু ওয়াজ এ বিগ অ্যান্ড পাওয়ারফুল, ওই পাহাড়টা যে ছিল বড় এবং কি শক্তিশালী, হ্যাড এ কোরাল, তার সঙ্গে ঝগড়া হয়েছিল কার? উইথ এ লিটল, একটা ছোট্ট কিন্তু বুদ্ধিমান কাঠবিড়ালি, ঠিক আছে। এটা হচ্ছে উত্তরটা। এরকম করে তোমরা লেখার চেষ্টা করবে। দেখো তারপরে প্রশ্নে যাচ্ছি, রাইট টু কোয়ালিটিস অফ দ্য স্কুইরেল, মানে ওই কাঠবিড়ালির দুটো গুণ কী কী আমাদের লিখতে বলছে দেখি। হেয়ার ইন দিস পোয়েম দ্য টু কোয়ালিটিস অফ দ্য স্কুইরেল আর, এই কবিতায় সেই কাঠবিড়ালির দুটো গুণ কী হচ্ছে দেখো। হি ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন, ও পাহাড়ের মতো বড় নয়, অ্যান্ড হি ক্যান ব্রেক এ নাট উইথ ইজ, ও কিন্তু খুব সহজে একটা বাদামকে ভাঙতে পারে। এটা হচ্ছে এই কাঠবিড়ালির দুটো গুণ। দেখো তারপরে অংশে যাচ্ছি, এবার দেখো আসছি পরের অংশে। এখানে দেখো রয়েছে একটা আনসিন, দেখি পরে আনসিনটা। চন্দ্রয়ান 3 লঞ্চড ফ্রম দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এখান থেকে এই যানটাকে ছাড়া হয়েছে। এটা কোথায় আছে? ইন শ্রীহরিকোটা রেঞ্জ, যা শর্ট ফর্ম হচ্ছে SDSCSHAR। কোথায় আছে এটা? অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়া, ভারতের অন্ধ্রপ্রদেশে রয়েছে। কবে এটা ছাড়া হয়েছে? অন 14 জুলাই 2023 এটা কিন্তু ছাড়া হয়েছিল। অন এ মিশন টু ডেমনস্ট্রেট এ নিউ টেকনোলজিস অ্যান্ড টু অ্যাচিভ ইন্ডিয়াস ফার্স্ট সফট ল্যান্ডিং অন অ্যানাদার সেলেস্টিয়াল বডি। এটা ছাড়া কেন হয়েছিল? এটা ছাড়া হয়েছিল আরও নতুন নতুন তথ্য প্রযুক্তিকে আবিষ্কার করার জন্য, এবং ইন্ডিয়া যে প্রথম একটা সফট ল্যান্ডিং করতে চলেছে পৃথিবীর মতো আরেকটা গ্রহতে। এখানে সেলেস্টিয়াল বডি বলতে পৃথিবীর মতো আরেকটা গ্রহতে, অর্থাৎ চাঁদকে কিন্তু বোঝাচ্ছে। দি স্পেসক্রাফট অ্যারাইভড ইন লুনার অরবিট, এই যে যানটা এটা কি চাঁদের যে কক্ষপথে প্রবেশ করে অন 5 আগস্ট, 5ই আগস্ট। অন 17 আগস্ট দ্য ল্যান্ডার মডিউল সেপারেটেড ফ্রম দ্য মডিউল, যে ল্যান্ডারটা সেটা আলাদা হয়ে যায়। সুন আফটার বিগ্যান ইটস ডিসেন্ট টু দ্য সার্ফেস, এবং তারপরে ওটা কী করে? ওটা আস্তে আস্তে চাঁদের উপরে, মানে চাঁদের মাটিতে নামা শুরু করে। অন 23 আগস্ট, 23শে আগস্ট, আফটার এ নেল বাইটিং ওয়েট, আফটার এ নেল বাইটিং ওয়েট, একটা প্রচণ্ড চিন্তার অপেক্ষার পরে ISRO কনফার্ম দ্যাট, ISRO কী জানালো? দ্যাট Chandrayaan 3's lander had successfully touched the down in the moon's southern polar region. ওই যানটা কি করেছে? চাঁদের দক্ষিণ মেরুতে কি নেমে পড়েছে, বা দক্ষিণ মেরুকে স্পর্শ করেছে, অর্থাৎ ওখানে নেমে পড়েছে।
Congratulations ISRO on this historic landing. ESA is proud to support the Chandrayaan 3 mission. ESA কিন্তু এই বক্তব্যটা বলেছে, মানে ISRO কে শুভেচ্ছা জানিয়েছে এই ল্যান্ডিং এর জন্য। ESA is proud to support the Chandrayaan 3. এই ESA কি, ওরা কিন্তু গর্বিত বোধ করছে যে ওরা কি এই চন্দ্রয়ান 3টাকে ওরা সাপোর্ট করেছে। Our ground station are a core element of ESA's support to its international পার্টনার্স। ইএসএর সঙ্গে কিন্তু ISROর একটা পার্টনারশিপ রয়েছে, ঠিক আছে, আন্তর্জাতিক একটা পার্টনারশিপ রয়েছে, এটা কিন্তু এখানে বলছে। অ্যান্ড আই অ্যাম প্লিজড, এবং আমি খুশি হয়েছি দ্যাট উইথ দিস অ্যাক্টিভিটি, এই কাজটার ফলে উই আর ফার্দার কি স্ট্রেনথেনিং, আমরা আরও শক্ত করছি কি ইএসএস রিলেশনশিপ উইথ ISRO, মানে কি ইএসএ তার সম্পর্কটাকে ISROর সঙ্গে আরও শক্তপোক্ত করছে। হ্যাঁ, এই যে চন্দ্রযান 3টা নামার পর থেকে অ্যান্ড ইন্ডিয়া এবং ভারতের সঙ্গে। আই টুক ফরওয়ার্ড টু সাপোর্টিং ফার্দার পায়োনিয়ারিং ISRO মিশনস, আমি আরও কি সাপোর্ট করব কি ISROর পরবর্তীকালে যে সমস্ত মিশনগুলো হবে সেগুলোকে, সাচ অ্যাজ কি আদিত্য 11, মানে চন্দ্রয়ান 3 ল্যান্ডিংয়ের পরে ISROর পরবর্তী লক্ষ্য কী ছিল, এই আদিত্য 11কে সূর্যে পাঠানো ইন ফিউচার, ভবিষ্যতে। সেইস রলফ ডেন্সিং, হ্যাঁ, এই রলফ ডেন্সিং এই লোকটা বলেছিল এই কথাগুলো, ঠিক আছে, যে এখানে বলছেন এটাকে, এটা কিন্তু এই যে রলফ ডেন্সিং, এ কে ভদ্রলোককে, ডিরেক্টর অফ অপারেশনস অ্যাট ESA বা ESOC মিশনস অপারেশনস সেন্টার ইন ডার্মস্টেড, জার্মানি। তো এই গেল আনসিনটা। এবার দেখো আসছি কাজগুলোতে। চন্দ্রয়ান 3 ওয়াজ লঞ্চড অন, দেখো 14 জুন না 14 জুলাই কিন্তু হয়েছিল, ঠিক আছে, সিন থেকে আনসিন থেকে তোমরা দেখে নেবে। রলফ ডেন্সিং এ কোথাকার লোক, ইজ ফ্রম কি, দেখো জার্মানি, হ্যাঁ, ও কিন্তু জার্মানির লোক। দ্য ল্যান্ডার ওয়াজ লঞ্চড অন, এই ল্যান্ডারটা কোথায় নেমেছিল, সাউদার্ন পার্ট, নর্থার্ন পার্ট, ইস্টার্ন পার্ট, ইস্ট পার্ট নাকি ওয়েস্ট পার্ট, এটা কিন্তু সাউথ পার্ট ছিল, ঠিক আছে, হ্যাঁ, দক্ষিণ। দেখো তারপরে শ্রীহরিকোটা ইজ ইন, শ্রীহরিকোটা কোথায় আছে, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কিন্তু আছে, আনসিনটা পড়বে দেখবে ওখানে দেওয়া আছে। ডার্মস্ট্যাড ইজ সিচুয়েটেড ইন, কোথায় আছে এটা, এটা কিন্তু জার্মানিতে রয়েছে। দেখো তারপর চন্দ্রয়ান 3 ওয়াজ লঞ্চড ইন, চন্দ্রয়ান 3 কোন বছর লঞ্চ হয়েছিল, দেখো 2023-এ কিন্তু, ঠিক আছে, 2023-এ, মানে গত বছর। দেখো তারপরে আসছি, এখানে দেখো রয়েছে, দেখো ট্রু ফলস আছে এবং আমাদের এখানে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স বসাতে হবে। দেখি পড়ি। প্রিভিয়াসলি, মানে কি, এর আগে ISRO লঞ্চ দ্য আদিত্য L1, এখানে কি বলছে যে এর আগে নাকি ISRO আদিত্য L1কে ছেড়েছিল বা লঞ্চ করেছিল, এটা কি সত্যি না মিথ্যে দেখি। এখানে দেখো বলছে সাচ অ্যাজ আদিত্য 11 ইন ফিউচার, দেখো এটা কিন্তু ভবিষ্যতে করবে ওরা, মানে কি ISRO এটা কিন্তু ভবিষ্যতে করতে চলেছে, ঠিক আছে, এটা কিন্তু ইতিমধ্যে হয়নি। তো এখানে কি হচ্ছে, ওটা কিন্তু ভুল হচ্ছে। তো সাপোর্টিং সেন্টেন্স এখানে কোনটা হবে, এটা কিন্তু আই লুক থেকে এখানে করে দেবে একদম এই যে ফিউচার অবধি, ঠিক আছে, একদম করে দেবে, এটা সাপোর্টিং সেন্টেন্সটা। তো এইটা কিন্তু আমাদের ফলস হচ্ছে, হ্যাঁ, এখানে ফলস লিখবে এবং ওই সেন্টেন্সটা এখানে লিখে দেবে। দেখো তারপরে আসছি, ESA ডিড নট সাপোর্ট ISRO, ESA নাকি ISROকে সাপোর্ট করেনি, না ফলস, ওরা করেছে কিন্তু। দেখো আমি লাইনটা বলছি, এখান থেকে লিখবে কংগ্রাচুলেশনস ISRO অন দিস হিস্টোরিক্যাল ল্যান্ডিং, ESA ইজ প্রাউড টু সাপোর্ট দ্য চন্দ্রয়ান 3 মিশন, দেখো এত লিখে দেবে। এখান থেকে এত লিখলেও হবে, আবার এখান থেকে তোমরা চাইলে পরে এত লিখতে পারো, ঠিক আছে, এটা কিন্তু তাহলে ফলস হচ্ছে। এখানে প্রশ্নে বলছে সাপোর্ট করেনি, এখানে কিন্তু তখন বলছে যে কি ওরা সাপোর্ট করছে চন্দ্রয়ান 3কে, মিশনকে। চন্দ্রয়ান 3 মিশনকে সাপোর্ট করা মানেই হচ্ছে কি ISROকে সাপোর্ট করা। এই দেখো তারপরে আসছি, SDSC SHAR ইজ সিচুয়েটেড অ্যাট কোটা, রাজস্থান, বলছে এই সংস্থাটা নাকি রাজস্থানের কোটায় অবস্থিত, না না, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইন শ্রীহরিকোটা রেঞ্জ, দেখো SDSC SHAR অন্ধ্রপ্রদেশ, দেখো ইন্ডিয়া, দেখো এটা এটা লিখে দেবে এখানটাতে। এটা প্রমাণ করে দিচ্ছে কি যে এই সংস্থাটা কিন্তু কি অন্ধ্রপ্রদেশে রয়েছে, রাজস্থানের কোটায় নয়। এবার দেখো আসছি পরের প্রশ্ন উত্তরে, দেখি ফ্রম হোয়ার অ্যান্ড হোয়েন ওয়াজ দ্য চন্দ্রয়ান 3 লঞ্চড, কোথা থেকে এবং কবে চন্দ্রয়ান 3কে লঞ্চ করা হয়েছিল, দেখো আমি তোমাদেরকে উত্তর দেখাচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবোভ প্যাসেজ, দ্য চন্দ্রয়ান 3 ওয়াজ লঞ্চড ফ্রম দ্য সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, এখান থেকে কিন্তু লঞ্চ করা হয়েছিল ইন শ্রীহরিকোটা রেঞ্জ, অন্ধ্রপ্রদেশ, ইন্ডিয়া থেকে। কবে হয়েছিল, অন, এখানে কিন্তু 14th হবে, হ্যাঁ 14 হবে, ঠিক আছে, এটা আমি ভুল করে আমি 4টা লিখেছি, একটা লিখিনি। অন 14 জুলাই
2023 এটা কিন্তু হয়েছিল। তো এটা গেলো দেখো প্রথম প্রশ্নের উত্তরটা। এবার দেখো পরের প্রশ্নটায় আসছি। হোয়াট ডাজ এসডিএসসি স্ট্যান্ডস ফর, মানে এসডিএসসি এর সম্পূর্ণ ফর্মটা কি বা এর অর্থটা কি দেখো বলছি। হেয়ার এসডিএসসি স্ট্যান্ডস ফর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ফ্রম হোয়ার দ্য চন্দ্রয়ান 3 ওয়াজ লঞ্চড, যেখান থেকে এই চন্দ্রয়ান 3কে লঞ্চ করা হয়েছিল। এইভাবে দেখো তারপরটা আসছি। হোয়াট ডিড আইএসআরও কনফার্ম, আইএসআরও কি কনফার্ম করেছিল, মানে কি সুনিশ্চিত করেছিল ওরা দেখো। অ্যাকর্ডিং টু দ্য অ্যাবোভ প্যাসেজ অন 23rd August আফটার এ নেল বাইটিং ওয়েট, একটা নেল বাইটিং ওয়েটের পরে আইএসআরও কনফার্মড দ্যাট চন্দ্রয়ান 3's ল্যান্ডার হ্যাড সাকসেসফুলি টাচড, চন্দ্রয়ান 3 যে ল্যান্ডারটা সফলভাবে কি স্পর্শ করেছে কি ডাউন ইন দ্য মুন সাউদার্ন পোলার রিজিয়ন, চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলকে অ্যাজ প্ল্যান, যেমনটা ওরা প্ল্যান করেছিল তেমনটা কিন্তু হয়েছে। এটা হচ্ছে উত্তরটা। ঠিক এইভাবে তোমরা লিখবে, তাহলে দেখবে তোমরা ঠিক 2 এ 2 পেয়ে যাবে। দেখো তারপরটা আসছি। হু ইজ দ্য ডিরেক্টর অফ দ্য অপারেশন অ্যাট ESOC অ্যান্ড ডাজ হি সে, এবং তিনি কি বলেছেন দেখো। রলফ ডেনসিং ইজ দ্য ডিরেক্টর অফ অপারেশন অ্যাট ESA এবং ESOC অ্যান্ড হি সেইজ দ্যাট, এবং তিনি কি বলেছেন, দেয়ার গ্রাউন্ড আর এ কোর এলিমেন্ট অফ ESA's support to its international partners and he is pleased that with this activity they are further strengthening ESA's relationship with ISRO and India. এটা তিনি কিন্তু বলেছিলেন। He looks forward to supporting further pioneering ESRO missions such as Aditya 11 in future। ঠিক আছে, তিনি কিন্তু এই বক্তব্যটা বলেছিলেন। এটা হচ্ছে শেষ প্রশ্নের উত্তরটা। এবার দেখো পরের পার্টে যাচ্ছি। এবার দেখো আসছি গ্রামার সেকশনে। কি বলছে তোকে এখানে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখি করি, এখানে দেখো কিছু অল্টারনেটিভ দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে আমাদের এখানে বসাতে হবে। দেখি, দ্য ট্রি কাটার্স, দেখো এখানে স্কোয়াটেড এবং হ্যাজ স্কোয়াটেড রয়েছে, আমরা কিন্তু এখানে স্কোয়াটেডটাকে নেবো। ঠিক আছে, দ্য ট্রি কাটার্স স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড অ্যান্ড ওয়াচড, দেখো ওয়াচড দ্য ওল্ড ম্যান টু গো। এই লাইনটা কিন্তু দ্য এক্স গল্প থেকে নেওয়া হয়েছে, যেটা ক্লাস 7-এ ছিল। ঠিক আছে, তো এখানে টু গো হচ্ছে, আর এখানে দেখো স্কোয়াটেড হচ্ছে, আর এখানটাতে অ্যান্ড ওয়াচড হবে। ঠিক আছে, এইভাবে দেখো তারপরটা আসছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে কিন্তু এই সমস্ত ব্ল্যাঙ্কসগুলোকে ভর্তি করতে হবে। করি, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, হি ইজ ফিট ফর দ্য জব, হি ইজ ফিট ফর দ্য জব, এখানে ফর হচ্ছে। ইট ইজ নেভার টু লেট টু মেন্ড, এখানে টু হচ্ছে। ঠিক আছে, টু হয়ে যাবে এখানটাতে। দেখো তারপরে আসছি, ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো অতুল টোল্ড মি এ হিলেরিয়াস স্টোরি। তো এখানে দেখো আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো আমি করছি, এ হিলেরিয়াস স্টোরি ওয়াজ টোল্ড টু মি বাই অতুল। দেখো ভয়েস চেঞ্জ করলাম, এটা কিন্তু প্রশ্নে অবজেক্ট ছিল, এটা কিন্তু আমি আগে নিয়ে এলাম, আর অতুল যে সাবজেক্ট ছিল সে কিন্তু এখানটাতে অবজেক্ট হয়ে আসছে। হ্যাঁ, এ হিলেরিয়াস স্টোরি ওয়াজ টোল্ড টু মি বাই অতুল। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। ডু হোয়াট আই সে, করো যেমনটা আমি বলছি। কি করতে হবে দেখো, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। এই যে দেখো সেন্টেন্সটাকে আমাদের কী করতে হবে, এটা আমাদেরকে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। বর্তমানে এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, দেখো আমি সিম্পল সেন্টেন্সে এটাকে করে দেখাচ্ছি তোমাদেরকে। ডু অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন। এখানে দেখো একটা মাত্র ভার্ব রয়েছে, সেটা দেখো এখানে হচ্ছে ডুটা। প্রশ্নে কি ছিল, ডু হোয়াট আই সে, ওখানে দুটা ভার্ব ছিল আর সেটা ভার্ব ছিল। ঠিক আছে, আর এখানে দেখো দুটা একমাত্র ভার্ব রয়েছে, কারণ এটা কিন্তু একটা সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, দেখো তারপরটাই যাচ্ছি। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বার্ড হি এইমড অ্যাট ইট, যেই মাত্র পাখিটিকে দেখেছিল ওটার দিকে কি এম করেছিল। এখানে নেগেটিভ করতে হবে। যখন তোমরা দেখবে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ সুন অ্যাজ রয়েছে এবং ওটাকে নেগেটিভ করতে বলছে, সেই ক্ষেত্রে তোমরা নো সুনার দ্যানকে ইউজ করবে। দেখো আমি করছি, নো সুনার হ্যাড হি সিন দ্য বার্ড, যেই মাত্র না ও পাখিটাকে দেখেছিল, দেন হি এইমড অ্যাট ইট, তখনই ও কি পাখিটার দিকে কি নিজের লক্ষ্য স্থির করেছিল। তো এটা নেগেটিভ হয়ে গেল। এইভাবে কিন্তু করতে হবে। হ্যাঁ, দেখো তারপরে অংশে যাচ্ছি। এবার দেখো আসছি পরের অংশে। এখানে দেখো রয়েছে ফ্রেজাল ভার্ব। কি বলছে দেখো, দ্য ক্রিমিনাল হ্যাজ অ্যাবসকন্ডেড লাস্ট নাইট। অ্যাবসকন্ডেড মানে হচ্ছে পালিয়ে যাওয়া। তো এখানে দেখো প্রথমেই রয়েছে রান অ্যাওয়ে,
হ্যাজ মানে কিন্তু এখানে হচ্ছে এই ভার্বটা কিন্তু V3-তে রয়েছে, আর রানের ভিতরে কিন্তু রানই হয়। তো আমি এখানে কি করব, হ্যাজ রান অ্যাবে, ঠিক আছে। এই অ্যাবসকন্ডেডকে তুলে দিয়ে এখানে লিখবো রান অ্যাবে। তারপর দেখো বলছে ডেঙ্গু হ্যাজ স্প্রেড হেয়ার র্যাপিডলি, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, স্প্রেড, তো এখানে দেখো হবে ব্রেক আউট মানে ছড়িয়ে পড়া, ঠিক আছে। তো দেখো এখানে হ্যাজ দিয়ে দেখো স্প্রেড রয়েছে মানে এটা কিন্তু V3, আর ব্রেকের V3 কিন্তু ব্রোকেন হবে, হ্যাজ ব্রোকেন আউট। হি ইজ ইন সার্চ অফ মানে কি লুকিং ফর, ইন সার্চ অফ মানে হচ্ছে খোঁজা, দেখো লুক ফর আছে, আমাদের কিন্তু লুকিং ফর করতে হবে, হ্যাঁ, হি ইজ লুকিং ফর, ঠিক আছে, এখানে করতে হবে এ জব ব্যাডলি। দেখো তারপরে আসছি, এবার দেখো আসছি পরের পার্টটাই। এখানে দেখো কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কিন্তু আমাদেরকে আনসিন থেকে খুঁজে বসাতে হবে। দেখি, তো রিচড মানে হচ্ছে কিন্তু পৌঁছানো, তো রিচডের সিনোনিম হচ্ছে এখানে কিন্তু অ্যারাইভড আছে, এখানে কিন্তু অ্যারাইভড ওয়ার্ডটা আছে, ঠিক আছে, তোমরা এখানে অ্যারাইভড বসিয়ে দেবে। দেখো 2 নম্বরে বলছে এ পার্টিকুলার প্লেস, একটা বিশেষ জায়গা, একটা নির্দিষ্ট জায়গা, তো আমরা কিন্তু এখানে রিজিয়ন করতে পারি, এই ওয়ার্ডটা কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো রয়েছে টার্গেট, টার্গেট মানে লক্ষ্য, তো এখানে আমরা কিন্তু মিশন করতে পারি, মিশন মানে উদ্দেশ্য বা লক্ষ্য, তো এখানে মিশনটা করতে পারি আমরা। তারপর দেখো বলছে স্ট্যান্ড বাই মানে পাশে থাকা বা সাপোর্ট করা, হ্যাঁ, তো এখানে তোমরা সাপোর্টকে লিখতে পারো, হ্যাঁ, সাপোর্ট। এইভাবে হয়ে গেল এই পেজটা। এভাবে আমি তোমাদেরকে 3 নম্বর পেজটা সম্পূর্ণ সলভ করে দেখিয়ে দিলাম। এবার দেখো আসছি পরের পেজটাই, অর্থাৎ 4 নম্বর পেজে। দেখো চলে এসেছি 4 নম্বর পেজে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। দেখো কি বলছে এখানটাতে, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, এটা দেখো নেওয়া হয়েছে দ্য ক্যাট থেকে। তো এখানে আমি সিনটা পড়ছি না, চলে যাচ্ছি দেখো সরাসরি কাজে। ট্রু লাইফ বিগিনস ফর দ্য ক্যাট আফটার, একটা বিড়ালের জীবনে তার আসল জীবনটা শুরু হয় পরে, কিসের পরে, দেখি সিনটা পড়ি। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড ইট অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, মানে কি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে কিন্তু বিড়ালের আসল জীবন শুরু হয়। দেখি দেখো গোয়িং আউট অফ দ্য রুম, এটা কিন্তু হবে, হ্যাঁ, এটা কিন্তু হবে, ঠিক আছে। দেখো তারপরটা যাচ্ছি, দ্য নাম্বার অফ এনিমিস মেনশনড ইন দ্য টেক্সট ইজ, বিড়ালের এখানে কটা শত্রুর কথা উল্লেখ আছে, 2টো কিন্তু, একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে ছোট ছোট ছেলেপিলেরা হাতে ইট নিয়ে, তো এখানে দেওয়া আছে 1 2 2 হবে কিন্তু এখানে, হ্যাঁ 2, হ্যাঁ দেখো 2 আছে কিন্তু, 2টো আছে কিন্তু। দেখো ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, দেখো এই একটা আর এই একটা, 2টো। দেখো তারপরে আসছি, দ্য ক্যাটস মুভমেন্ট ইজ কম্পেয়ার্ড উইথ দ্যাট অফ এ, বিড়ালের চলাফেরাটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, প্যান্থারের সঙ্গে। দেখো ডগের সঙ্গে দেখো প্যান্থার, কবি টেক্সটে কিন্তু দেওয়া আছে প্যান্থারটা, ঠিক আছে, প্যান্থার। দেখো তারপরে দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন কি, দেখো ব্যাকইয়ার্ড, বিড়ালটা কিন্তু আস্তে আস্তে কি তার নিজের এলাকায় চলে যায়, ব্যাকইয়ার্ড মানে বাড়ির পেছন দিকে যে এলাকাটা তাকে ব্যাকইয়ার্ড বলা হচ্ছে, হ্যাঁ ব্যাকইয়ার্ডে চলে যায়। দেখো তারপরে আসছি, আফটার দ্য টি দ্য ফ্যামিলি, আফটার দ্য টি দ্য ফ্যামিলি কি পরিবার, চা খাওয়ার পরে পরিবারটা কি করে, দেখো ওই আগুনের চারদিকে বসে পড়ে, দেখো সিটস অ্যারাউন্ড দ্য ফায়ার, দেখো এটা হচ্ছে, এটা, তো এখানে 5-এর এ হচ্ছে। এবার দেখো পরেরটা যাচ্ছি, আফটার লিভিং দ্য রুম, ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরে দ্য ক্যাট, বিড়ালটা কী করে, দেখো বলছি এখানটাতে, হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রুপ লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এই দেখো এত দূর এটা লিখে দেবে, ঠিক আছে, হি সান্টার্স থেকে একদম এত দূর লিখে দেবে তোমরা, তাহলেই হয়ে যাবে। দেখো তারপরটা আসছি, হিজ মুভমেন্ট বিকাম লিথ হোয়েন, ওর চলাফেরাটা খুব ধীরে স্থির হয়ে যায়, কখন কখন হয়ে যায় দেখো বলছে এখানটাতে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি ফর, মানে কি ও এদিক ওদিক দেখে এবং কি নিঃশব্দে এগিয়ে যায়, কেন, ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, তো তোমরা এখানে কী করবে, হিজ মুভমেন্ট বিকামস লিথ হোয়েন, ওই কি হোয়েন হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ, পুরো এখান থেকে একদম লিখে দেবে, তাহলেই হবে কিন্তু। আর যদি তোমরা নিজে নিজে বানিয়ে লিখতে পারো সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। দেখো তারপরটা যাচ্ছি, দেখো তারপরটা আসছি, অ্যাজ হি ইজ ইন লুক আউট ফর হিজ এনিমিজ, যখন ও কী করে, যখন ও ওর শত্রুদের খোঁজে ও কেমন হয়ে যায়, দেখো দেখো হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েসলেসলি, হ্যাঁ এতখানে তোমরা লিখে দিতে পারো, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি, ঠিক আছে, এটা লেখা যেতে পারে। এবার দেখো পরের পার্টটা এসেছি, দেখো কি বলছি এখানে, অ্যান্সার দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে আমরা কিন্তু এই ফাঁকা জায়গাগুলোতে বসাবো,
বসাই। দ্য ফ্যামিলি ওয়াজ ফিনিশড টি, পরিবারটা চা খাওয়া শেষ করে। নিয়ে কী করে দেখো দেখো, গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। তো এখানে তোমরা কী করবে, দে গ্যাদার রাউন্ড দ্য ফায়ার, এখানে লিখবে দে গ্যাদার রাউন্ড দ্য ফায়ার, ঠিক আছে? এই যে দে গ্যাদার রাউন্ড দ্য ফায়ার, এটা এখানে লিখে দেবে। কখন কখন ওরা আগুনের চারদিকে বসে? দ্য ফ্যামিলি ওয়াজ ফিনিশড টি, যখন কি পরিবারটা চা খাওয়া শেষ করে। তো এখানে কি লিখবো, দে গ্যাদার রাউন্ড দ্য ফায়ার, ঠিক আছে? এটা এখানে লিখে দেবে। দেখি তারপরটা দেখো আসছে, দ্য ক্যাটস মুভমেন্ট বিকাম লিথ অ্যান্ড প্যান্থার লাইক, বিড়ালের চলাফেরাটা কি ধীর স্থির হয়ে যায় এবং কি প্যান্থারের মতো হয়ে যায়, ঠিক আছে? মানে এক ধরনের বাঘের মতো ওর চলাফেরাটা হয়ে যায়। কখন হয়, কখন? হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভ নয়েসলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস, মানে যখনও শত্রুদের খোঁজে। তোমরা চাইলে পরে এত বড় লিখতে পারো, অথবা তোমরা নিজেদের মতো করে লিখতে পারো। কি লিখতে পারো এখানটাতে, হোয়েন দ্য ক্যাট লুকস ফর হিজ এনিমি, হ্যাঁ, এটা তোমরা লিখতে পারো। অথবা যারা লিখতে পারবে না তারা কি করবে, তারা এখান থেকে লিখতে পারে। এই যে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েস উইথ স্টোনস, এটাও কিন্তু লেখা যেতে পারে, ঠিক আছে? দেখো তারপরটা যাচ্ছি। এবার দেখো এসছি কবিতায়। তো এই অংশটা দেখো নেওয়া হয়েছে দ্য স্নেল কবিতা থেকে, যার কবি হচ্ছেন উইলিয়াম কৌপার। তো কবিতাটা আমি এখানে পড়ছি না, দেখো সরাসরি চলে যাচ্ছি কাজে। দ্য স্নেল রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানেও দেখো রয়েছে অল্টারনেটিভ। এখান থেকে কিন্তু আমাদেরকে সঠিক অল্টারনেটিভটা বেছে নিতে হবে। দেখি পাচ্ছি, দ্য স্নেল মুভস স্লোলি ফাস্ট কেয়ারলেসলি, নাকি অ্যাট দ্য মিডিয়াম স্পেস, স্লোলি, ও কিন্তু আস্তে আস্তে চলে, ঠিক আছে? তো এখানে আমি কি করব, একের এটা নেবো। দেখো তারপরটা, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু কি, দেখো ফল, ওর কিন্তু পড়ে যাওয়ার ভয় নেই, ঠিক আছে? এখানে ফল হচ্ছে। তারপর দেখো বলছে দ্য ওয়ার্ড চ্যাটেলস মিনস, চ্যাটেলস মানে হচ্ছে দেখো অর্থ, দেখো পার্সোনাল বিলঙ্গিংস মানে কি নিজের জিনিসপত্র, ডিএডটা, নিজের জিনিসপত্র। তো এখানে হবে কি তিনের ডিএডটা হচ্ছে। দেখো তারপরটা আসছি, দ্য স্নেল রিকয়েলস হিমসেলফ অ্যাট দ্য, ওই যে শামুকটা নিজেকে কি ঢুকিয়ে নেয় বা নিজেকে গুটিয়ে নেয়, কখন? স্মলেস্ট টাচ, স্লাইটেস্ট টাচ, ফিনিশিং টাচ, নাকি নান অফ দিস, দেখো স্লাইটেস্ট টাচ, এটা কিন্তু কবিতার মধ্যে রয়েছে। এটা চারের দেখো বিয়েরটা। এবার দেখো প্রশ্ন উত্তরে আসছি, হোয়াট প্রপার্টি ডাজ দ্য স্নেল হ্যাভ, একটা শামুকের কি সম্পদ থাকে? দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার উত্তরগুলোকে। In the poem The Snail by William Cowper, the poet says that a snail has no treasures except his own shell, মানে তার ঘরটা, মানে তার খোলসটা ছাড়া কিন্তু ওর কাছে কোনো রকম কোনো সম্পদ নেই। ইটস সেল, মানে এর খোলসটা, ইজ দ্য অনলি প্রপার্টি ইট হ্যাজ, মানে এটাই হচ্ছে কি ওর সম্পদ, ঠিক আছে? তো এটা হচ্ছে উত্তরটা। হোয়াট ডাজ দ্য স্নেল ডু হোয়েন হি সেন্সেস ডেঞ্জার, একটা শামুক কি করে যখন ও বিপদকে বুঝতে পারে? দেখো বলছি, Here in this poem, the poet William Cowper says that, এই কবিতায় উইলিয়াম কপার বলছেন, কি বলছেন? When snail senses danger, যখন শামুক বিপদের আভাস পেয়ে যায়, it hides, লুকিয়ে পড়ে in its shell, তার খোলসের মধ্যে, যেটা হচ্ছে কি ওর ঘর, সিকিউরলি মানে কি সুরক্ষিতভাবে ও লুকিয়ে পড়ে। এটা হচ্ছে উত্তরটা। দেখো তারপরে অংশে যাচ্ছি। এবার দেখো চলে এসেছি আনসিনে। দেখি আনসিনটা পড়ি। Two boys started in surprise at the fresh muddy imprints of a pair of bare feet. দুটো ছেলে অবাক হয়ে গেছিল, ঠিক আছে? কখন? যখন ওরা দেখলো, কি দেখলো? দ্য ফ্রেশ মাডি ইমপ্রিন্টস, হ্যাঁ, তাজা কাদার কিছু ছাপ, অফ এ পেয়ার অফ বেয়ার ফিট, মানে খালি পায়ে যে ছাপ হয় কাদাযুক্ত, সেই ছাপ দেখে ওরা কি অবাক হয়ে গেল। হোয়াট ওয়াজ এ বেয়ার ফুটেড ম্যান ডুইং অন দ্য মিডল অফ এ লন্ডন, ওরা কী ভাবছে যে একটা লোক খালি পায়ে যে হাঁটছে, সে এই লন্ডনের মাঝে কী করছে, খালি পায়ে হাঁটছে কেন? ওই দুটো ছেলে ভাবলো। অ্যান্ড হোয়ার ওয়াজ দ্য ম্যান, তো লোকটা কোথায় গেল? ওরা লোকটাকে খুঁজছে, মানে ওই প্রিন্টগুলোকে দেখে দেখে ওরা যাচ্ছে এবং ওই লোকটাকে খুঁজছে। অ্যাজ দে গেস্ট, যখন ওরা তাকালো, এ রিমার্কেবল সাইট মিট দেয়ার আইস, ওরা কি একটা অসাধারণ দৃশ্য দেখতে পেল। এ ফ্রেশ ফুটমার্ক, একটা তাজা পায়ের ছাপ, অ্যাপিয়ার, দেখা গেল, ফ্রম নোহ্যার, মানে কি ওরা বুঝতে পারলো না যে ওর এই পায়ের যে ছাপটা কোত্থেকে আসছে, মানে ওরা বুঝতেই পারেনি। তাই এখানে দেখো বলছে এ ফ্রেশ ফুটমার্ক অ্যাপিয়ার ফ্রম নোহ্যার, মানে ওরা বুঝতে পারছে না যে পায়ের ছাপটা, এই যে ফ্রেশ যে পায়ের ছাপটা, ওটা কোত্থেকে আসছে, ওরা বুঝতে পারছে না।
ফার্দার ফুটপ্রিন্টস ফলোড, ওরা আরও ওই পায়ের ছাপগুলোকে অনুসরণ করে গেল, ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক, ডিসেন্ডিং দ্য স্টেপস অ্যান্ড প্রোগ্রেসিং ডাউন দ্য স্ট্রিট, নাকি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে এবং কি রাস্তা দিয়ে ওরা হেঁটে যাচ্ছে ওই পায়ের ছাপকে অনুসরণ করতে করতে। দ্য বয়েজ ফলোড, ওই ছেলেগুলো অনুসরণ করেই যাচ্ছে, ফ্যাসিনেটেড, এবং ওরা কিন্তু খুবই অবাক হয়ে যাচ্ছে, আনটিল, যতক্ষণ না দ্য মাডি ইমপ্রেশন, সেই মাটির যে ছাপগুলো বিকাম ফেইন্টার, হয়ে গেল কি হালকা, ছাপ আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে, অ্যান্ড ফেইন্টার, এবং কি আরও হালকা হয়ে যাচ্ছে, অ্যান্ড অ্যাট লাস্ট ডিসঅ্যাপিয়ার্ড অল টুগেদার, এবং শেষ পর্যন্ত কী হলো, সম্পূর্ণ উধাও হয়ে গেল পায়ের ছাপগুলো। দ্য এক্সপ্লেনেশন অফ দ্য মিস্ট্রি ওয়াজ রিয়েলি সিম্পল ইনাফ, এই যে রহস্যটা, এর ব্যাখ্যাটা কিন্তু খুবই সহজ ছিল। দ্য বিউইল্ডার্ড বয়, সে আজব কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া ছেলেগুলো, হ্যাড বিন ফলোয়িং এ সায়েন্টিস্ট, ওরা একটা বিজ্ঞানীকে অনুসরণ করছিল, হু হ্যাজ জাস্ট ডিসকভার্ড, যে বিজ্ঞানীটা সবেমাত্র আবিষ্কার করেছিল কি, হাউ টু মেক দ্য হিউম্যানস বডি ট্রান্সপারেন্ট, কীভাবে একটা মানুষের শরীরকে স্বচ্ছ বাতাসের মতো স্বচ্ছ করে দেওয়া যায়। এটা ওই বিজ্ঞানীটা খুঁজে পাওয়ার চেষ্টা করছিল। দেখো এক্সাপ্টস ফ্রম, দেখো ফুটপ্রিন্টস উইদাউট ফিট, বাই H.G. ওয়েলস, H.G. ওয়েলসের লেখা, দেখো ফুটপ্রিন্টস উইদাউট ফিট থেকে নেওয়া হয়েছে কিন্তু এই অংশ। এবার দেখো এসছি কাজে, দেখো কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো কি বলছে, দ্য রিমার্কেবল সাইট দ্যাট মিট দেয়ার আইজ ওয়াজ, ওই দুটো ছেলের চোখে কোন অসাধারণ দৃশ্যটা পড়েছিল, দেখো বলছে, এ ভাস্ট মাস্টার্ড ফিল্ড, এ বেয়ার ফুটেড ম্যান গোয়িং আপ দ্য স্টেপস অফ এ হাউস, এ ফ্রেশ ফুটমার্ক আউট অফ নো ইয়ার। দেখো এটা কিন্তু একটা তাজা পায়ের ছাপ, ওটা কোত্থেকে আসছে ওটা কিন্তু কেউ জানে না, অ্যানাদার গ্রুপ অফ বয়েজ, না এটা হচ্ছে কিন্তু একে সি হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরটা যাচ্ছি, দ্য বিউইল্ডার্ড বয়েজ ফলোডে, সে হতচকিত বাকি কিংকর্তব্য বিমূঢ় ছেলেগুলো অনুসরণ করছিল, কি অনুসরণ করছিল, এ থিপ, এ সায়েন্টিস্ট, একটা বিজ্ঞানীকে কিন্তু ওরা কি অনুসরণ করছিল, ঠিক আছে, সায়েন্টিস্ট। তো এখানে কোনটা হবে, এখানে কিন্তু বিয়েরটা হচ্ছে, ওরা কিন্তু একটা বিজ্ঞানীকে অনুসরণ করছিল, ঠিক আছে। দেখো তারপরে, দ্য এক্সপ্লেনেশন অফ দ্য মিস্ট্রি ওয়াজ, ওই যে রহস্যটার ব্যাখ্যাটা কী ছিল, ভেরি হার্ড, কোয়াইট সিম্পল, কমপ্লিকেটেড, নাকি বিউল্ডারিং, কোয়াইট সিম্পল ছিল, খুব সহজ ছিল কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু লেখা আছে এই আনসিনে, এটা কিন্তু এই আনসিনে লেখা আছে। দ্য ফুটপ্রিন্টস ওয়্যার, দেখো গোয়িং আপহিল, পাহাড়ে উঠছিল, গোয়িং ডাউন দ্য স্ট্রিট, রাস্তা দিয়ে নেমে যাচ্ছিল, নাকি ডিসেন্ডিং ডাউন দ্য স্টেপস, নাকি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছিল, এটা কিন্তু হবে ডিসেন্ডিং ডাউন দ্য স্টেপস। দেখো এখানে দেওয়া রয়েছে, দেখো এই যে ডিসেন্ডিং দ্য স্টেপস, এটা দেখো লেখা আছে। দেখো তারপরে বলছে, দ্য সিটি মেনশন ইন দ্য টেক্সট ইজ, এই যে টেক্সটটাতে কোন শহরের কথা উল্লেখ আছে, দেখো লন্ডনের কথা কিন্তু এখানে উল্লেখ আছে, লন্ডনের কথা কিন্তু এখানে বলেছে, দেখো এই যে দেখো লন্ডন। দেখো তারপরে বলছে, দ্য নাম্বার অফ বয়েজ মেনশন ইন দ্য টেক্সট ইজ, কজন ছেলের কথা এখানে বলা হচ্ছে, দুজন কিন্তু, বিয়েরটা দুজন। দেখো এবার তারপরটা আসছি, দেখো এখানে ট্রু ফলস করতে হবে আমাদেরকে, এবং কি সাপোর্টিং সেন্টেন্স বসাতে হবে। দেখি বসাই, এ বেয়ার ফুটেড ম্যান ওয়াজ কামিং ডাউন দ্য স্টেপস অফ এ হাউস, একটা খালি পায়ে লোক কি একটা বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছিল, না এরকম নয় কিন্তু, এটা ফলস হবে। দেখো বলছি এখানটাতে, দেখো এ ফ্রেশ ফুটমার্ক অ্যাপিয়ার ফ্রম নো হোয়ার, এটা কিন্তু কোথা থেকেও আসেনি, ওই যে পায়ের ছাপটা কোথা থেকে আসছিল এটা কিন্তু কেউ বুঝতে পারেনি। তো এখানে আমরা কী করবো, দেখো এই লাইনটাকে লিখে দেবে, এটা কিন্তু লিখে দেবে, তো ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো বলছে, দ্য ফুটপ্রিন্টস ডিসঅ্যাপিয়ার্ড গ্র্যাজুয়ালি, সে পায়ের ছাপগুলো আস্তে আস্তে কি অদৃশ্য হয়ে গেল, ট্রু হবে এটা। দেখো এখানে বলছে, দ্য বয়েজ ফলোড ফ্যাসিনেটেড আনটিল দ্য মাডি ইমপ্রেশনস বিকাম ফেইন্টার অ্যান্ড অ্যাট লাস্ট ডিসঅ্যাপিয়ার্ড অল টুগেদার, এবং আস্তে আস্তে কী হলো, ওটা সম্পূর্ণ মিলিয়ে গেল, ঠিক আছে। দেখো এইটা, তো এখানে দেখো এটা ট্রু হবে, এবং এই সেন্টেন্সটা কিন্তু এখানে লিখতে হবে। দেখো তারপরে আসছি, দ্য সায়েন্টিস্ট ডিসকভার্ড হাউ টু মেক হিউম্যান বডি ইনভিজিবল, ওই বিজ্ঞানীটা আবিষ্কার করে ফেলেছিল কি, যে কী করে মানুষের শরীরকে অদৃশ্য করে দেওয়া যায়, এটা ট্রু হবে। দেখো এখানে বলছে, এ সায়েন্টিস্ট হু হ্যাজ জাস্ট ডিসকভার্ড হাউ টু মেক দ্য হিউম্যান বডি ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মানে কিন্তু অদৃশ্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে একদম লিখে দেবো, ঠিক আছে। দেখো তারপরটা যাচ্ছি, এবার দেখো আসছি প্রশ্ন উত্তরে, কী বলছে দেখো, হোয়াই ওয়্যার দ্য বয়েজ সারপ্রাইজড, কেন ওই ছেলেগুলো অবাক হয়ে গেছিলো।
অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ প্যাসেজ, ওপরের প্যাসেজটা অনুযায়ী দ্য বয়েজ ওয়ার সারপ্রাইজ, ছেলেগুলো অবাক হয়ে গেছিল, হোয়েন যখন, দে হ্যাড সিন যখন ওরা দেখেছিল কি, ফ্রেশ মাডি ইমপ্রিন্টস অফ এ পেয়ার অফ বেয়ার ফিট, দুটো খালি পায়ের কাদা মাখা পায়ের ছাপ যখন ওরা দেখেছিল তখন কিন্তু ওরা কিন্তু এই যে অবাক হয়ে গেছিলো। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরটা। দেখো তারপরে উত্তরে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য রিমার্কেবল সাইট দ্যাট মেট দেয়ার আইস, ওরা কি অদ্ভুত দৃশ্য দেখেছিল, দেখো বলছি। Here in the above passage, when the boys gazed in search of the footprints, যখন ওই ছেলেগুলো কি তাকাচ্ছিল সে পায়ের ছাপগুলো খোঁজার জন্য, এ রিমার্কেবল সাইট, এটা অসাধারণ দৃশ্য, মিট দেয়ার আইস ওদের চোখে পড়লো, দ্যাট দ্য ফুটমার্ক অ্যাপিয়ার ফ্রম নো হোয়ার, মানে কি ওই যে পায়ের ছাপটা কোত্থেকে আসছে ওটা কিন্তু ওরা বুঝতে পারলো না, মানে অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, কোত্থেকে আসছে ওটা কিন্তু বোঝা যাচ্ছে না, ওটা কিন্তু ওরা দেখেছিল। দেখো তারপরটাই যাচ্ছি। হোয়ার ডিড দ্য ফুটপ্রিন্টস গো, ওই পায়ের ছাপগুলো কোথায় গেছিলো, দেখো। দ্য বয়েজ ফলোড দ্য ফুটপ্রিন্টস টু সি হোয়ার দোজ উড গো, হ্যাঁ, ছেলেগুলো ওই পায়ের ছাপগুলোকে অনুসরণ করেছিল এটা দেখতে যে ওগুলো কোথায় যায়। বাট কিন্তু গ্র্যাজুয়ালি দ্য ফুটপ্রিন্টস বিকাম ফেইন্টার অ্যান্ড ফেইন্টার, কিন্তু আস্তে আস্তে কী হলো, ওগুলো হালকা থেকে হালকা হয়ে গেল, অ্যান্ড অ্যাট লাস্ট ডিসঅ্যাপিয়ার্ড অল টুগেদার, এবং শেষ পর্যন্ত কী হলো, সম্পূর্ণ হাওয়া হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরটা। হোয়াট ডিড দ্য সায়েন্টিস্ট ডিসকভার, ওই বিজ্ঞানীটা কী আবিষ্কার করেছিল, দেখো বলছি। ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ হুইচ ইজ অ্যান এক্সার্পট ফ্রম Footprints Without Feet by H.G. Wells, we came to know, এখান থেকে আমরা জানতে কি পারলাম, the scientists discovered how to make human body transparent, কি করে মানুষের শরীরকে কি অদৃশ্য করে দেওয়া যায়, মানে বাতাসের মধ্যে মিলিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে উত্তরটা। দেখো তারপরে অংশে যাচ্ছি। এবার দেখো এসছি গ্রামার সেকশনে, কি বলছে দেখো। ইট ইজ বা ওয়াজ, আমি এই অংশটাকে পাস্ট টেন্সই ধরছি, তো এখানে আমি কি করব, ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট, হ্যাঁ, ওয়ার্কিং ফর অনিল, হ্যাঁ, মানে অনিলের জন্য কাজ করাটা দারুণ ছিল। আই উড মেক, আমি বানাতাম, কি বানাতাম, দ্য টি, চা, ইন দ্য মর্নিং, সকালে, অ্যান্ড দেন উড টেক মাই টাইম টু বাই দ্য ডেইজ সাপ্লাইজ। ঠিক আছে, তো এখানে কি হলো যে ইট ওয়াজ কোয়াইট প্লিজেন্ট, তারপরে কি হলো, ওয়ার্কিং ফর অনিল, মানে অনিলের জন্য কাজ করা দারুণ ছিল। অ্যান্ড আই উড মেক টি, আমি চা করতাম, ইন দ্য মর্নিং, সকালে, অ্যান্ড দেন উড টেক মাই টাইম টু বাই দ্য ডেইজ সাপ্লাই। এবার দেখো আসছি পরের টাইম 5 দেখো এ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। দেখো বলছে এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার। ঠিক আছে, এ মান্থ লেটার এ লেটার কেম ফর ফাদার, এইভাবে দেখো হয়ে গেল। এবার দেখো পরেরটা যাচ্ছি। ডু অ্যাজ ডিরেক্টেড, আই গেভ হিম মাই মোস্ট অ্যাপিলিং স্মাইল, আমি ওকে দিয়েছিলাম আমার সব থেকে অ্যাপিলিং স্মাইলটা। এটা দেখো কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দেখো আমি করেছি, আই গেভ হিম মাই স্মাইল হুইচ ওয়াজ মোস্ট অ্যাপিলিং। এটা আমি কি করলাম, এটা কিন্তু আমি রিলেটিভ ক্লজকে ইউজ করে ওই বাক্যটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম। দেখো তারপরে যাচ্ছি, আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর ইউ আই সেড। ঠিক আছে, অমিট দেখো এখানে এই যে এই অংশটা মানে এই কোটেশনটা আমাদের তুলতে হবে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ আমাদের করতে হবে। দেখো আমি করেছি, আই সেড দ্যাট, আমি বলেছিলাম যে আই ওয়ান্টেড টু ওয়ার্ক ফর হিম বা ইউ। ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ আমি এখানে করলাম, ন্যারেশন চেঞ্জ আমি এখানে করলাম। যারা ন্যারেশন চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে, আর যারা জানো না তারা আমার চ্যানেলের এই সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওগুলোতে কিন্তু আমি ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয় শিখিয়ে দিয়েছি, আর সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখো তারপরটা কি বলছে, ইট ওয়াজ এ প্লিজেন্ট এক্সপিরিয়েন্স, এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। দেখো কী করতে হবে, নেগেটিভ করতে হবে, হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স এটা আমাদের আনতে হবে। দেখো নিয়ে আসছি, ইট ওয়াজ নট অ্যান আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স, এটা কিন্তু কি একটা আনপ্লিজেন্ট এক্সপিরিয়েন্স ছিল না, তার মানে কি একটা প্লিজেন্ট এক্সপিরিয়েন্স ছিল। দেখো আমি নেগেটিভ করলাম, ঠিক আছে, কিন্তু মানে এক থাকলো এইভাবে। দেখো তারপরে অংশে আসছি। এবার দেখো আসছি ফ্রেজাল ভার্বে। দেখো কি বলছে, হি হ্যাজ বিন গ্রেটলি, দেখো সারপ্রাইজড, এখানে কিন্তু দাগটা হবে, হ্যাঁ, ওরা দাগগুলো দেয়নি। হি শুড কম্পেনসেট, দেখো এখানে এটা হবে। হি হ্যাজ এন্ডেড রিলেশন, দেখো এন্ডেড শেষ করে দেওয়া। তো সারপ্রাইজড এখানে দেখো হচ্ছে দেখো টেকেন অ্যাব্যাক। তো এখানে দেখো হ্যাজ বিন আছে, এখানে কিন্তু ভিতরে ইউজ করতে হবে। টেক অ্যাব্যাক এখানে কিন্তু টেকেন অ্যাব্যাক করতে হবে, হ্যাঁ, এখানে টেকেন অ্যাব্যাক করতে হবে।
তারপরে দেখো বলছে কম্পেনসেট, তারপরে দেখো বলছে কম্পেনসেট করা মানে কি ক্ষতিপূরণ করা, মানে মেকআপ। দেখো আছে মেকআপ, দেখো শুট মেকআপ এখানে করে দিতে হবে। এখানে কম্পেনসেটের জায়গায় আমাদের করতে হবে মেকআপ। তারপরে দেখো বলছে হ্যাজ এন্ডেড মানে কি শেষ হয়ে যাওয়া, তাহলে কি ব্রেকআপ মানে শেষ হওয়া। হ্যাঁ, তো এখানে দেখো হ্যাজ আছে, এটা এন্ডেড রয়েছে মানে এটা ভিতরি, তো আমি এখানে কিন্তু ব্রোকেন আপ করবো। হ্যাঁ, ইট হ্যাজ ব্রোকেন আপ, ঠিক আছে, ব্রোকেন আপ এভাবে হয়ে গেল। দেখো তারপরটা আসছি, এবার দেখো আসছি পরের অংশে। এখানে দেখো কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে ওরা, এই ওয়ার্ডগুলোর সিনোনিম কিন্তু আমাদেরকে এই আনসিন থেকে খুঁজে বার করতে হবে। দেখো আমি এখানে করেছি, দেখো বলছি। এখানে দেখো 1 নম্বর রয়েছে ইটস, ইটস মানে হচ্ছে কিন্তু ছাপ অর্থাৎ ইমপ্রিন্টস, যেটা টেক্সটে রয়েছে, আনসিনে রয়েছে ইমপ্রিন্টস। তারপরে দেখো হচ্ছে লুকড মানে তাকিয়ে থাকা, আনসিনে কিন্তু গেজড রয়েছে, গেজড। হ্যাঁ, এখানে গেজড করতে হবে, GAZED। তারপর দেখো বলছে ভ্যানিস্ট মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, এখানে কিন্তু আমরা ডিসঅ্যাপিয়ার্ড করতে পারি, এই ডিসঅ্যাপিয়ার্ড ওয়ার্ডটা কিন্তু আনসিনে রয়েছে, ডিসঅ্যাপিয়ার্ড ওয়ার্ডটা কিন্তু আনসিনে রয়েছে। তারপর দেখো রয়েছে কামিং ডাউন মানে নেমে আসা, ডিসেন্ডেড, ডিসেন্ডেড, ঠিক আছে, ডিসেন্ডেড তোমরা খুঁজে নেবে টেক্সট থেকে। তো এইভাবে আমি তোমাদেরকে 4 নম্বর পেজটা দেখিয়ে দিলাম। এবার দেখো আসছি পরের পেজটায়। দেখো চলে এসেছি 5 নম্বর পেজটাতে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখানে দেখো সিনটা নেওয়া হয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে, ঠিক আছে। তো সিনটা আমি পড়ছি না, দেখো চলে আসছি কাজে। দ্য ন্যারেটার্স ফাদার হ্যাড রিসিভড, দেখো কি পেয়েছিল, দেখো এ লেটার, একটা চিঠি পেয়েছিল, তাহলে এখানে কী করবো আমি, এ লেটার, ঠিক আছে, ডিএডটা কিন্তু। ইস্তার ওয়াজ দ্য ডিক্স, ইস্তার ডিকের কে ছিল, মা ছিল কিন্তু, ঠিক আছে, দেখো মাদার হবে। ইস্টারের ছেলে কিন্তু, ইস্তারের ছেলে কিন্তু ডিক। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন এ, দেখো ট্রি, এটা গাছে পেয়েছিল কিন্তু ঘুড়িটাকে, হ্যাঁ ট্রি। তারপরে দেখো বলছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এ লেটার, এখানে প্যাচ মানে কিন্তু তালি মারা। দ্য লেটার ওয়াজ রিটেন বাই, ওই চিঠিটা কে লিখেছিল, ওটা কিন্তু আন্ট ইস্তার লিখেছিল, দেখো আন্ট ইস্তার, আন্ট ইস্তার লিখেছিল এভাবে। দেখো তারপরে আসছি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এগুলো ভর্তি করতে হবে। দেখি করি। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট, যখন ওদের মা ঘুড়িটাকে দেখলো নিয়ে কী হলো, দেখো ওর মুখটা ফ্যাকাস হয়ে গেল। দেখো হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার সি টার্ন পেল, দেখো এই দেখো সি টার্ন পেল, এটা তোমরা লিখে দেবে এখানটা, ঠিক আছে, সি টার্ন পেল। তারপরে দেখো বলছে আন্ট ইস্তার নিউ, আন্ট ইস্তার জানতো, কি জানতো, যে ক্লড এবং ফিলিপ্পা কে, দেখো এখানে দেওয়া আছে, দেখো সি নিউ হু উই মাস্ট বি, তো এখানে দেখো হু উই মাস্ট বি, তো এখানে কি লিখবো তোমরা, আন্ট ইস্তার নিউ কি, হু ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়্যার। হ্যাঁ, এখানে কি লিখবে, হু ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়্যার, মানে কি ক্লড এবং ফিলিপ্পা কে, এটা কিন্তু আন্ট ইস্তার জানতো, এটা তোমরা এখানে লিখে দেবে, ঠিক আছে। দেখো তারপরটা আসি 3 নম্বরে, দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও, এখন আমাদের কি আত্মীয় হয়েছে, তো এখানে কি লিখবে, দেখো দিস ইজ দ্য বেস্ট অফ ইট, দিস ইজ দ্য বেস্ট অফ ইট, এখানে লিখবে দিস ইজ দ্য বেস্ট অফ ইট। এখানে ইট বলতে কিন্তু এই ঘুড়িটাকে বোঝানো হচ্ছে, যে ঘুড়িটার জন্য আজকে ন্যারেটর এবং তার ভাই এত আত্মীয় পেয়ে গেল, ঠিক আছে। এইভাবে তোমরা এখানে এটাকে লিখে দিতে পারো। দেখো তারপরটাই যাচ্ছি, এবার দেখো আসছি ট্রু ফলসে। এখানে কিন্তু সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। দেখি, আন্ট ইস্তার ডিড নট নো হু উই ওয়্যার, আন্ট ইস্তার জানতো না যে আমরা কারা, না জানতো, ফলস, জানতো, দেখো এখানে লেখা আছে সি নিউ হু উই মাস্ট বি, দেখো এটা লিখে দেবে, ঠিক আছে, এটা ফলস হবে এবং এই সেন্টেন্সটা তোমরা এখানে লিখে দেবে। দেখো তারপরে আসছি, আন্ট ইস্তার ডিক অ্যান্ড মিমি কেম টু আওয়ার প্লেস দেমসেলস, মানে কি আন্ট ইস্তার ডিক এবং মিমি কি ওরা নিজেরাই ওই আইল্যান্ডে চলে এসেছিলো, না ওদের বাবা, মানে কি ওই ফিলিপ্পা এবং ক্লডের বাবা কিন্তু আন্ট ইস্তার এবং তার ছেলে মেয়েকে ওখানে নিয়ে এসেছিলো। দেখো নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্তার ডিক অ্যান্ড মিমি উইথ হিম, দেখো এটা হয়ে যাবে, এটা হয়ে গেল, ঠিক আছে। দেখো তারপরে আসছি, এবার দেখো চলে এসেছি কবিতায়। এই অংশটাও দেখো নেওয়া হয়েছে দ্য স্নেল পোয়েম থেকে। হ্যাঁ, তো আমি এখানে কবিতাটা পড়ছি না, দেখো সরাসরি চলে যাচ্ছি মূল কাজে। দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য বডি অফ এ স্নেল ইজ ইটস, দেখো হর্নস, মানে কি ওর যে সুরগুলো, ঠিক আছে, বা সিংগুলো তোমরা বলতে পারো, যেটা ওর মাথার সামনে থাকে দুটো, ওইগুলোকে কিন্তু বোঝানো হচ্ছে। হ্যাঁ, সিএরটা। দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস, এখানে ইমিনেন্ট কথাটার অর্থ কি,
মানে কি আসন্ন, দেখো এই যে দেখো অ্যাবাউট টু হ্যাপেন, আসন্ন, এইটা বিয়েরটা, দুইয়ের বি। তারপরে দেখো বলছে হোয়েন স্টর্ম কামস দ্য স্নেল, যখন ঝড় আসে তখন স্নেলটা কী করে, গোজ ইজি, কাম আউট অফ হিস হাউস, বিকামস ভেরি প্লিজড, হাইডস উইদিন হিস হাউস, দেখো লুকিয়ে পড়ে ওর ঘরের মধ্যে, মানে ওর খোলসের মধ্যে লুকিয়ে পড়ে, এটা কিন্তু হ্যাঁ। দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ, দেখো ডিসপ্লেজার, দেখো এখানে দেখো প্লেজার বলছে, গ্ল্যাডনেস বলছে, ভেক্সেশন বলছে, ব্রেভনেস, এটা ভেক্সেশনটা হবে, হ্যাঁ বিরক্তি, ঠিক আছে এটা হবে। এখানে কিন্তু ডিসপ্লেজারটা, এখানে কিন্তু ডিসপ্লেজার দেওয়া নেই, যেটা টেক্সটটা রয়েছে, তো এখানে কিন্তু ভেক্সেশনটা হবে, হ্যাঁ সেম মিনিংযুক্ত। তো এখানে 4-এর সি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো পরেরটা যাচ্ছি, আর দেখো এসছি কোশ্চেন অ্যান্সারে কী বলছে দেখো, হোয়েন ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক উইথ ইন হিজ সেল, কখন একটা শামুক তার ঘরের মধ্যে ঢুকে যায়, দেখো আমি উত্তর বলছি। ইন দ্য পোয়েম দ্য স্নেল বাই উইলিয়াম কপার দ্য পোয়েট সেজ দ্যাট, কবি এখানে কি বলছেন যে হোয়েন এ স্নেল, যখন একটা শামুক সেন্সেস ডেঞ্জার, যখন একটা শামুকই বিপদ বুঝতে পারে, লাইক স্টর্ম অ্যান্ড হার্মস, যেমন ঝড় এবং বিপদ, ইট শ্রিঙ্কস, এটা ঢুকে পড়ে, উইদিন ইটস সেল, তার ঘরের মধ্যে বা তার খোলসের মধ্যে, মানে বিপদ বুঝলে পারে কিন্তু সেই শামুকটা তার খোলসের মধ্যে ঢুকে পড়ে, এটাই হচ্ছে উত্তরটা। দেখো তারপরে প্রশ্নে আসছি, হোয়াই ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট টু দ্য স্লাইটেস্ট টাচ, কেন ওই শামুকটা একটা হালকা স্পর্শ রিয়্যাক্ট করে, মানে প্রতিক্রিয়া করে, কেন করে। হিয়ার ইন দিস পোয়েম দ্য পোয়েট উইলিয়াম কপার সেজ দ্যাট, এই কবিতায় উইলিয়াম কপার বলছেন যে কি, দ্য স্নেল রিয়্যাক্টস টু দ্য স্লাইটেস্ট টাচ বিকজ, একটা শামুক হালকা স্পর্শে প্রতিক্রিয়া করে কারণ ইটস সেলফ কালেক্টিং পাওয়ার ইজ ভেরি স্ট্রং, কারণ এর কি সেলফ কালেক্টিং পাওয়ারটা কি খুবই শক্তিশালী, তাই ও কি ও একটু টাচ করলে পরে নিজের খোলসের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে এটা, বা রিয়্যাক্ট করে, এই আর কি। এবার দেখো আসছি পরের অংশে, তো এবার দেখো চলে এসেছি আনসিনে। আচ্ছা এখানে এই আনসিনটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, আমি এই আনসিনটা পড়াচ্ছি না, দেখো সরাসরি কাজে চলে আসছি, আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরগুলো এই আনসিন থেকে খুঁজে দেখিয়ে দিচ্ছি। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ঠিক আছে। তো এখানে দেখো বলছে কার্টোস্যাট 2 ওয়াজ লঞ্চড অন, এই কার্টোস্যাট 2টা কবে লঞ্চড হয়েছিল, দেখি এখানে খুঁজি। দেখো দ্য কার্টোস্যাট 2 বিড অ্যাডু, মানে কি ও বিদায় জানিয়েছিল উইথ এ ডিসেন্ট ইনটু আর্থস অ্যাটমসফিয়ার অন ফেব্রুয়ারি, দেখো 14ই ফেব্রুয়ারি, দেখো 2024, দেখো ডেটটা দেওয়া আছে এখানটা, ঠিক আছে। দেখো এই যে এটা, দেখো এটা, ঠিক আছে, এটা হচ্ছে উত্তরটা। দেখো তারপরে আসছি, দ্য স্যাটেলাইট মুভড রাউন্ড দ্য আর্থ, ওই যে ওটা কিন্তু এই যে কার্টোস্যাট 2টা কিন্তু একটা স্যাটেলাইট ছিল, ঠিক আছে, মানে একটা উপগ্রহ ছিল, ঠিক আছে। এটা কি করেছে, এটা মুভড রাউন্ড দ্য আর্থ, এটা পৃথিবীর চারদিকে ঘুরেছে, দেখো কতবার, 14 টাইমস এ ডে, মানে দিনে 14 বার, অ্যারাউন্ড 15 টাইমস এ ডে, মানে মোটামুটি 15 বার দিনে, হ্যাঁ 15 টাইমস এ ডে, মানে দিনে 15 বার, 30 টাইমস এ ডে, দিনে 30 বার, কোনটা দেখো খুঁজি। তো এখানে দেখো বলছে ইট পারফর্মড 14.78 অরবিটস অ্যারাউন্ড দ্য আর্থ ইন এ ডে, দেখো দিনে কিন্তু এতবার ঘুরছে, মানে প্রায় 15-এর কাছাকাছি। দেখো এখানে দেখো বলছে এই যে দেখো অ্যারাউন্ড 15 টাইমস এ ডে, মানে প্রায় 15 বার মতো, প্রায় 15 বার, হ্যাঁ অ্যারাউন্ড বলতে কিন্তু প্রায় 15 বার, 15 বার নয়, এখানে দেখো বলছে 14.78, মানে প্রায় 15 বার মতো। তো আমি কিন্তু এখানে বিয়েরটাকে নিচ্ছি, হ্যাঁ 2-এর বি হচ্ছে সঠিক উত্তর। দেখো তারপরটা যাচ্ছি, দ্য স্যাটেলাইট রি এন্টার্ড ওভার দ্য, দেখো কোথেকে ঢুকেছে, দেখো ইস্টার্ন রিজিয়ন অফ দ্য প্যাসিফিক ওশান, ওয়েস্টার্ন রিজিয়ন অফ দ্য প্যাসিফিক ওশান, ইস্টার্ন রিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান ওশান, নাকি ওয়েস্টার্ন রিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান ওশান, দেখি কোথায় ঢুকেছে। দেখো বলছে দেখো ইটস রি এন্ট্রি ওভার দ্য ইস্টার্ন রিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান ওশান, দেখো ইস্টার্ন রিজিয়ন অফ দ্য ইন্ডিয়ান ওশান, দেখো ইস্টার্ন রিজন অফ দ্য ইন্ডিয়ান ওশান, এখানে কোনটা হবে, দেখো এই যে এই দেখো এটা ইস্টার্ন রিজন অফ দ্য ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে, ঠিক আছে এটা উত্তরটা। দেখো তারপরে আসছি, কার্টোস্যাট 2 কেম উইদিন 130 কিলোমিটার অফ আর্থ, মানে কি পৃথিবীর প্রায় 130 কিলোমিটার কাছে চলে এসেছিল, কবে কবে এসেছিল, দেখো বলছে এখানটাতে, এই দেখো অন ফেব্রুয়ারি 14th দিস ইয়ার, ঠিক আছে। দেখো ফেব্রুয়ারি 14, দেখো ফেব্রুয়ারি 17 এখানে বলেছে, ফেব্রুয়ারি 14, দেখো এইটা এই বছর মানে 2024, ঠিক আছে, এই হিসাব কিন্তু করতে হবে, ফেব্রুয়ারি 14, 2024 দিস ইয়ার বলছে, মানে এই বছরটা, তো এখানে কিন্তু আমরা এটাকে নিচ্ছি। দেখো তারপরে বলছে দ্য স্যাটেলাইট হ্যাড এ ওয়েট, ওর ওজন কত ছিল, দেখো
ওজনটা দেখো কত ছিল। দেখো এখানে বলছে অ্যান্ড ওয়েজিং দেখো 680 কেজি। হ্যাঁ দেখো এই দেখো 680 কেজি, এইটা ঠিক আছে, এটা কিন্তু এটা হচ্ছে উত্তরটা। তারপর দেখো বলছে কার্টোসেট 2 ওয়াজ কি ডি অরবিটেড আফটার, হ্যাঁ কতদিন পরে ও কী করবে, মানে কি যে অরবিটে যে ঘুরছে তার বিপরীত দিকে ঘুরবে, কত বছর পরে দেখো বলছে। অ্যাকর্ডিং টু ISRO, কার্টোসেট 2's ন্যাচারাল ডি অরবিটিং ফেস ওয়াজ ইনিশিয়ালি এস্টিমেটেড টু বি অ্যারাউন্ড 30 ইয়ার্স। দেখো 30 বছর। তো এখানে কী করবো আমরা, এই দেখো 30 ইয়ার্স, এটা কিন্তু এটা কিন্তু 6টা। এবার দেখো চলে এসেছি ট্রু ফলসে, এবং কিন্তু এখানে সাপোর্টিং সেন্টেন্স আমাদেরকে দিতে হবে। দেখো করছি, অল দ্য কম্পোনেন্টস অফ দ্য কার্টোসেট 2 হ্যাভ কেপ্ট ইনট্যাক্ট, মানে সমস্ত কিছু যে ওর যন্ত্রপাতিগুলো ওর সঙ্গে আটকানো ছিল। দেখি ট্রু না ফলস কী বল। তো এখানে দেখো বলছে অ্যান ISRO স্টেটমেন্ট সেট কি অ্যাডিং দ্যাট অ্যানালাইসিস ইন্ডিকেটেড অল অফ ইটস কম্পোনেন্টস উড হ্যাভ ডিসইন্টিগ্রেটেড, মানে কি ওর সঙ্গে থাকা সমস্ত কম্পোনেন্টগুলো কী হবে, আস্তে আস্তে খুলে যাবে, মানে ওর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো বলছে, এই দেখো এখানে দেখো বলছে কেপ্ট ইনট্যাক্ট, মানে কি আটকে থাকবে। তো এখানে ফলস হচ্ছে এটা। আর সাপোর্টিং সেন্টেন্স তোমরা এইটা দিয়ে দেবে, এই যে এই যে এখান থেকে, এই যে এখান থেকে তোমরা এতখানি দিয়ে দেবে, ঠিক আছে। দি ডি অরবিটিং এক্সারসাইজ ওয়াজ কোঅর্ডিনেটেড বাই দ্য ISRO টিম, মানে এই ডি অরবিটিংটা কে কোঅর্ডিনেট করেছিল, ISRO টিম। দেখি কি বলছে, অ্যাকর্ডিং টু ISRO, হ্যাঁ কার্টোস্যাট 2 ন্যাচারাল ডি-অরবিটিং ফেজ ওয়াজ ইনিশিয়ালি এস্টিমেটেড টু বি অ্যারাউন্ড 30 ইয়ার্স সিন্স লঞ্চ। দেখো তো এখানে দেখো এটা দেখো হয়ে যাচ্ছে, এবং দেখো ISRO এটা কিন্তু করছে, যেটা প্রশ্নে বলেছিল। তো এটা ট্রু হচ্ছে কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ট্রু হবে, এটা কিন্তু ট্রু হবে, ঠিক আছে। নিয়ে ওই সেন্টেন্সটা তোমরা এখানে লিখে দেবে। দেখো তারপরে কি বলছে, দ্য স্যাটেলাইট ওয়াজ অপারেটেড ইন এ জিও সিনক্রোনাস পোলার অরবিট। দেখি কি বলছে এখানটাতে। তো এখানে দেখো বলছে অপারেটেড ইন এ সান সিনক্রোনাস পোলার অরবিট অ্যাট দ্য অল্টিটিউড অফ 635 কিলোমিটার। দেখো এখানে বলছে। আর ওখানে দেখো বলছে, প্রশ্ন দেখো কি বলেছিল, ওয়াজ অপারেটেড ইন এ জিও সিনক্রোনাস পোলার অরবিট। এটা তাহলে ফলস হয়ে গেল। হ্যাঁ এটা ফলস হবে। আর সাপোর্টিং সেন্টেন্স তোমরা এই অংশটাকে তুলে দেবে, এই যে এই অংশটা, এই যে এই পার্টটা তোমরা তুলে দেবে, ঠিক আছে, এখান থেকে এতখানি তুলে দেবে, তাহলে হয়ে যাবে। দেখো তারপরটা যাচ্ছি প্রশ্ন উত্তর। এবারে কি বলছে, হোয়াট ডু ইউ মিন বাই পেরিচি। তো পেরিচি বলতে এখানে কী বোঝাচ্ছে, দেখো আমি উত্তর লিখেছি, ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ হুইচ ইজ এ রিপোর্ট উই কাম টু নো দ্যাট। ওপরের যে প্যাসেজটা যেটা একটা রিপোর্ট, সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, দ্যাট কি পেরিচি কি ইজ এ পয়েন্ট অফ এ স্যাটেলাইট। এটা হচ্ছে কি স্যাটেলাইটের একটা পয়েন্ট, অ্যাট হুইচ যেখানে কি দ্য স্যাটেলাইট ইজ ক্লোজেস্ট আর্থ, যেখানে কি ওই উপগ্রহটা পৃথিবীর সবথেকে কাছে থাকে। ফ্রম 635 টু 380 কিলোমিটার ইন 2020, 2020 সালে 635 কিলোমিটার থেকে 380 কিলোমিটারের মধ্যে ছিল। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা লিখে দেবে। এটা কিন্তু আনসারের মধ্যে দেওয়া রয়েছে, আমি কিন্তু ওখান থেকে নিয়ে লিখেছি, ঠিক আছে, এটা কিন্তু আমি মন থেকে বানাইনি। এবার দেখো আসছি পরের প্রশ্নে, হোয়াই ওয়্যার প্যানক্রোম্যাটিক অ্যান্ড মাল্টিস্পেকট্রাল ক্যামেরাস ইন দ্য কার্টোস্যাট 2 এক্সটেন্সিভলি ইউজড ফর। এই যে স্যাটেলাইটটা পাঠানো হয়েছে, হ্যাঁ কার্টোস্যাট 2, এর মধ্যে এত উন্নত মানের যে মাল্টিস্পেকট্রাল ক্যামেরা কেন লাগানো হয়েছে। দেখো বলছি কি, দ্য স্যাটেলাইট ইকুইপড উইথ ওভার 12,000 কাপলড চার্জড ডিভাইসেস ইউজড ইটস প্যানক্রোম্যাটিক অ্যান্ড মাল্টিস্পেকট্রাল ক্যামেরাস। এখানে কিন্তু 12,000 কাপল চার্জের কিন্তু কী করা হয়েছে এখানটাতে, এই যে ক্যামেরাস লাগানো হয়েছে মাল্টিস্পেকট্রাল, কেন, টু জেনারেট হাই রেজলিউশন ইমেজেস। হ্যাঁ এই যে বেশি রেজলিউশন যুক্ত ছবি তৈরি করার জন্য, দ্যাট ওয়্যার এক্সটেন্সিভলি ইউজড ফর, যেগুলো কি প্রচণ্ড পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে ফর আরবান প্ল্যানিং। আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে মনিটরিং অফ রোড নেটওয়ার্কস, হ্যাঁ
রোড নেটওয়ার্ক কীভাবে রয়েছে সেটাকে মনিটর করার জন্য, অ্যান্ড ওয়াটার ডিস্ট্রিবিউশন, এবং কোথায় যে ওয়াটার ডিস্ট্রিবিউশন চলছে এটাকে দেখার জন্য, হ্যাঁ, আর কি ক্রিয়েশন অফ ল্যান্ড ইউজ ম্যাপস, এবং তার সঙ্গে সঙ্গে কি ম্যাপটাকে দেখার জন্য, যে ল্যান্ড অনুযায়ী যে কী ম্যাপ হচ্ছে সেটাকে বোঝার জন্য, আর কি অ্যামং আদার্স, অন্যান্য কাজ করার জন্য কিন্তু এই ধরনের হাই রেজলিউশনের যে প্যানক্রোম্যাটিক অ্যান্ড মাল্টিস্পেকট্রাল ক্যামেরা এই যে যানটাই অর্থাৎ এই স্যাটেলাইটটাই ইউজ করা হয়েছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা কিন্তু সম্পূর্ণ আনসিনার রয়েছে, তোমরা চাইলে পরে সেখান থেকে ডাইরেক্ট এইভাবে তুলে দিতে পারো। ঠিক আছে, দেখো তারপর একটা আসছি প্রশ্নে, হোয়াই আর দ্য এক্সপার্টস ওরিড অ্যাবাউট, যে এই যে এক্সপার্ট রয়েছে যারা এই স্যাটেলাইটটাকে পাঠিয়েছে তারা কি বিষয়ে খুব চিন্তিত, দেখো বলছে, উইথ দ্য স্কাইস বিকামিং মোর ক্রাউডেড ডিউ টু দ্য এন্ট্রি অফ দ্য প্রাইভেট প্লেয়ার্স। ঠিক আছে, দিনের পর দিন ধরে কিন্তু মানে আকাশে বিভিন্ন রকম ব্যক্তিগত যানবাহন চলছে, ভরে যাচ্ছে। এক্সপার্টস আর ওরিড, এখানে কি যারা এক্সপার্ট তারা একটু চিন্তা প্রকাশ করছে কি বিষয়, অ্যাবাউট দ্য ইনক্রিজিং থ্রেট ফ্রম, হ্যাঁ, স্পেস ডেবরিজ। ডেবরিজ বলতে বোঝাচ্ছে উল্কার মতো যে সমস্ত বস্তুগুলো রয়েছে এগুলো কিন্তু মাঝে মধ্যেই পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেগুলোর প্রতি কিন্তু এই এক্সপার্টরা একটু ভয় পাচ্ছে। হুইচ পোজেস এ কলিউশন রিস্ক, এটা কি একটা ধাক্কার যে ঝুঁকিকে কিন্তু বাড়াতে পারে ফর স্যাটেলাইট, সেই উপগ্রহের জন্য, স্পেশালি ইন এ লো আর্থ অরবিট, বিশেষ করে কি যখন কি এটা লো আর্থ অরবিটের মধ্যে থাকবে তখন কিন্তু এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই তোমার স্পেস ডেবরিজের জন্য, যেটা ধাক্কা মারতে পারে এই উপগ্রহের সঙ্গে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটাও কিন্তু আনসিনা দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেখান থেকে ডাইরেক্ট তুলে দিতে পারো। হোয়াট ইজ কার্টোস্যাট 2, এবার দেখো পরের প্রশ্নে আসছি, হোয়াট ইজ কার্টোস্যাট 2, এই যে কার্টোস্যাট 2টা কি দেখো বলছি। Here in the above passage, Cartosat 2 is described as the first of ISRO's second generation of high resolution satellite. হ্যাঁ, এটা হচ্ছে এমন একটা উপগ্রহ যেটা কি ছবি তুলতে কাজে লাগে। হ্যাঁ, primarily used in the urban planning has been deorbited. এটা সাধারণত কি আরবান প্ল্যানিংয়ে ইউজ করা হয়ে থাকে, যেটা কি কক্ষপথের বিপরীতে ঘোরে। দ্য এজেন্সি অ্যানাউন্সড ফ্রাইডে, যেটা কি এই যারা তৈরি করেছে এটাকে তারা শুক্রবার দিনকে এটা জানিয়েছে। ঠিক আছে, এই এবার দেখো পরের অংশে আসছি গ্রামারের পার্টে। দেখো এসছি গ্রামারে, দেখো কি বলছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার্স দ্য ট্রেন, দেখো রিচড, ইডি কিন্তু, হ্যাঁ এটা কিন্তু বাপু থেকে নেওয়া হয়েছে, এলাহাবাদ। ঠিক আছে, দ্য অ্যাসেস নিয়ে কী হলো, দেখো অ্যাসেস দেখো ওয়ার ইমার্সড, মানে কি ছাইগুলোকে কি ভাসিয়ে দেওয়া হলো, ইন দ্য গাঙ্গেস হোয়ার এ হিউজ ক্রাউড কি গ্যাদার্ড হচ্ছে এখানটাতে। দেখো তারপরে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, মানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে এটাকে ভর্তি করতে হবে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, এখানে কিন্তু উইথ হবে। ঠিক আছে, he could not decide if Samuel really deserved the allegation made against him in the letter. The more he thought of Samuel, the more Swami grieved for him. ঠিক আছে, দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, দেখো কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট, তোমরা কি জানতে চাও যে তোমাদের ঘড়িটা কী করেছে। ফাদার সেড টু আস, বাবা আমাদেরকে জিজ্ঞেস করলো। এটা দেখো নারেশন চেঞ্জ করতে হবে, কিন্তু এটা রয়েছে দেখো প্রশ্নবোধক বাক্যে। দেখো এখানে ডু দিয়ে শুরু হচ্ছে, মানে ভাব দিয়ে শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইফকে ইউজ করবো। দেখো করছি, ফাদার আস্কড আস, বাবা আমাদের জিজ্ঞেস করেছিলেন, ইফ উই ওয়ান্টেড টু নো, যদি আমরা জানতে চাই, হোয়াট হ্যাড বিকাম অফ আওয়ার কাইট, আমাদের ঘড়িটা কী করেছে। দেখো এখানে হ্যাড বিকাম করেছি, প্রশ্নে কিন্তু রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টিং ভার্ব উভয় ক্ষেত্রেই পাস্ট টেন্স ছিল, সেই জন্য কিন্তু এখানে হ্যাড বিকাম করা হয়েছে। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়াকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। দেখো ভয়েস শেষ করতে হবে, দেখো করছি, দে ওয়ার ব্রট আউট, দেখো দে কে, ওটা দে কিন্তু কোনো অবজেক্ট ছিল, এখানে দেখো সাবজেক্ট হয়ে গেছে। দে ওয়ার ব্রট আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড ওয়ার অ্যাওয়াকেন্ড টু ওয়ান অ্যানাদার সাফারিং বাই হিম। একদম ইজি ভয়েস চেঞ্জ, যারা ভয়েস চেঞ্জ করতে জানো তারা অবশ্যই পারবে। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার স্ন্যাচড ইট অ্যাওয়ে ফ্রম হিম। দেখো নেগেটিভ করতে হবে, দেখো অ্যাজ সুন অ্যাজ রয়েছে, এখানে কিন্তু নো সুনার হ্যাডকে ইউজ করতে হবে, আমি যেমনটা একটু আগে বলেছিলাম তোমাদেরকে। দেখো করছি, নো সুনার হ্যাড হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যে মাত্র না ও ঢুকেছিল বাড়িতে চিঠিটাকে নিয়ে, দেন ফাদার কি স্ন্যাচড ইট অ্যাওয়ে ফ্রম হিম, বাবা কী করলো ওটাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিল। এটা দেখো নেগেটিভ করা হলো। দেখো তারপরে আসছি, এবার দেখো আসছি ফেসাল ভার্বে। দেখো আন্ডারস্ট্যান্ড আছে, তাহলে কি দেখো মেক আউট, দেখো মেক আউট, দেখো মেক আউট করে দেবে এখানটাতে। ঠিক আছে,
ফাদার হ্যাড কম্পোস্ট মানে কি তৈরি করেছিল, দেখো তৈরি করা কম্পোস্ট। এখানে দেখো হবে রাইট ডাউন, দেখো লেখা কিন্তু, হ্যাঁ কম্পোস্ট মানে তৈরি করা বা লেখা। এই চিঠিতে চিঠি লোকে লেখে, তো এখানে কী হবে রাইট ডাউন। হ্যাড আছে এখানটা, তাহলে কী হবে রিটেন, হ্যাঁ হ্যাড মানে কিন্তু এখানে ভিতরি, কম্পোস্ট কিন্তু এখানে ভিতরি, তো আমি কিন্তু এখানে রিটেন ডাউন লিখবো, হ্যাড রিটেন ডাউন, ঠিক আছে, এ লং লেটার টু দ্য হেডমাস্টার। আই মিট মানে সাক্ষাৎ করা, এখানে কিন্তু কাম অ্যাক্রস অর্থাৎ কেম অ্যাক্রস হবে, দেখো কেম অ্যাক্রস, ঠিক আছে, এখানে কিন্তু কেম অ্যাক্রস হবে, মিটটা হচ্ছে পাস্ট টেন্স, তো আমি কিন্তু এখানে কেম অ্যাক্রস করবো। এখানে হবে কি রিটেন ডাউন হবে এখানটাতে, আর এটা হচ্ছে কি মেক আউট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো আসছি পরেরটাই। তো এবার দেখো আসছি 6 নম্বরে। এখানে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিমটা আমাদের কিন্তু আনসিন থেকে খুঁজতে হবে। আমি খুঁজেছি, দেখো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট মানে হচ্ছে প্রথম, এখানে কিন্তু আমরা ইনিশিয়ালিকে ইউজ করতে পারি, ইনিশিয়ালি ওয়ার্ডটা কিন্তু আনসিনের মধ্যে রয়েছে। এবার দেখো আছে 2 নম্বরে রিমেন্স অফ ডিস্ট্রাকশন মানে কি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়া জিনিসপত্র। এখানে কিন্তু আমরা ডেবরিজকে ইউজ করতে পারি, হ্যাঁ যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম, ডেবরিজ মানে যেগুলো অন্তরিক্ষে পাওয়া যায়, মানে স্পেসে পাওয়া যায়, উল্কা এবং উল্কার মতনই কিছু জিনিসপত্র যেগুলো বিস্ফোরণ বা যেগুলো বিস্ফোরণের ফলে তৈরি হয়, যেগুলো মহাকাশে ঘুরে বেড়ায়, তো এগুলোকে আমরা ডেবরিজ বলতে পারি। তো এখানে 2 নম্বরে হচ্ছে কি ডেবরিজ, এটা কিন্তু আনসিনে রয়েছে। তারপর তাকে বলছে ডিকম্পোজড ইন্টু পার্টস মানে খণ্ডে খণ্ডে ভেঙে যাওয়া। এখানে কিন্তু ডিসইন্টিগ্রেট হতে পারে, হ্যাঁ এটা কিন্তু টেক্সটে দেওয়া রয়েছে, ডিসইন্টিগ্রেটেড এটা হতে পারে। তারপর দেখো বলছে গেটিং রিড অফ সামথিং, হ্যাঁ কোনো কিছু থেকে মুক্ত হওয়া। এখানে আমরা ডিসপোজাল করতে পারি, ডিসপোজাল মানে শেষ হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ডিসপোজাল। তো এইভাবে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে মোটামুটি 5টা পেজ সলভ করে দেখালাম। আশা করছি বুঝতে পেরেছো তোমরা। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে পরে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এখানেই থাকছে, পরের ভিডিওতে আবার দেখা হবে পরের পেজগুলোর সঙ্গে। ভালো থেকো, বাই।